আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের সাধারণ গণিতের 16 নম্বর অধ্যায়ের পরে সপ্তম লেকচার অনুষ্ঠিত হবে। এর আগে আমরা 7টা লেকচার এই অধ্যায়ের পরে কমপ্লিট করেছি, 6টা লেকচার কমপ্লিট করেছি। 6টা লেকচারে আমরা 16.2 এর ম্যাক্সিমাম জিনিস কমপ্লিট করে ফেলেছি। তো গত ক্লাসের একটা মিস্টেক আগে ঠিক করি। আমরা গত ক্লাসে সুষম বহুভুজের ক্ষেত্রফল রিলেটেড এই টপিকটা দেখেছিলাম। তো এই টপিকটা আমি তোমাকে একটু ক্লিয়ার করে বলি যে আসলে এই টপিকে কি মানে আমার গত দিনে যে ভুলটা ছিল, আমি তোমাকে বলেছিলাম যে এখান থেকে এই বাহুর যে দূরত্ব সেটাকে আমরা এ ধরেছিলাম। ঠিক আছে, আর দাঁড়াও এক মিনিট দাঁড়াও, কে আসলে আমি তাকে একটু অ্যাপ্রুভ দিয়ে আসি। রনি, এত লেট করলে হবে? 5 মিনিট লেট। আচ্ছা আসো আমরা শুরু করি। ওয়ালাইকুম আসসালাম। দেখো গতদিন একটা ভুল ছিল। আমরা গতদিন এখান থেকে এই যে দূরত্ব, কেন্দ্র থেকে যে দূরত্ব সেটাকে আমরা ধরেছিলাম হচ্ছে আমাদের বাহুর দৈর্ঘ্য। বাহুর দৈর্ঘ্যকে এ ধরেছিলাম, কিন্তু আসলে এটা এ না। আমরা এই যে আমরা দেখো তো, যখন চতুর্ভুজ নিয়ে কথা বলছি তাহলে বাহু কোনগুলা ছিল? চতুর্ভুজ নিয়ে যখন কথা বলছি বাহু ছিল হচ্ছে এটা অথবা এটা, এগুলো ছিল আমাদের বাহুর দৈর্ঘ্য। হ্যাঁ, সবগুলা বাহুর দৈর্ঘ্য এ না ধরে মনে করো এটা বি বাহুর দৈর্ঘ্য, এটা সি, এটা ডি, এরকম বাহুর দৈর্ঘ্য ছিল। তাহলে বহুভুজের ক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য কি কেন্দ্র থেকে এই দূরত্বটা হবে, নাকি এই যে এ বি বিসি এই দূরত্বগুলো বাহু হবে? অবশ্যই এ বি বিসি গুলো বাহু হবে। তাহলে এটা বাহুর দৈর্ঘ্য, এটা বাহুর দৈর্ঘ্য। সুষম বহুভুজ তার মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। তাহলে এটা এ, এটা এ, এটা এ, এটা এ, এটাও এ। আচ্ছা, তাহলে আমরা গতদিন যে টেকনিকটা শিখেছিলাম, যদি এন সংখ্যক বাহু থাকে এবং সেটা যদি একটা সুষম বহুভুজ হয় তাহলে তার ক্ষেত্রফল হচ্ছে এন এ স্কয়ার ডিভাইডেড বাই 4 cot 180 ডিভাইডেড বাই এন, যেখানে এন হচ্ছে আমাদের বাহুর সংখ্যা আর আমাদের এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এটা আমরা গতদিন একটু মিস্টেক হয়ে গেছিল, তো এটা ঠিক করে দিলাম, সমস্যা নাই। গত ক্লাস দেখলেই বুঝবা যে মিস্টেকটা কোথায় ছিল। মাথায় রাখবা যে বাহুর দৈর্ঘ্য কেন্দ্র থেকে এই পর্যন্ত দূরত্ব না, বাহুর দৈর্ঘ্য হচ্ছে যেটা তোমার বাহুর দৈর্ঘ্যটা দেওয়া আছে, মানে বাহু আর কি, যেটা এই বহুভুজের বাহু সেটা বাহুর দৈর্ঘ্য। আর বাদ বাকি সব ওই ক্লাস থেকে দেখে নিলেই বুঝে যাবে। আচ্ছা, এটা তো গেলই। আসো আমরা আজকের ক্লাস শুরু করি। এখন আমরা আমাদের আজকের ক্লাসে একটু এন্টার করি। আসো আমরা এখন লেকচার 7 শুরু করব। আমরা গতদিন 5 পর্যন্ত করেছিলাম, আজকে 6 নম্বর লেকচার করব। তো আসো 6 নম্বর লেকচার শুরু করি। লেকচার শুরু করার আগে এগুলো একটু মুছে নিই। এটা মুছে দিই, এটা মুছে দিই, এটা মুছে দিই। আচ্ছা দেখো, 6 নম্বর লেকচার আমাদের কি বলতেছে। এই 6 নম্বর লেকচারও একটা আয়তাকার ক্ষেত্র রিলেটেড লেকচার। যদি কোনো একটা আয়তাকার ক্ষেত্র থাকে, আমরা এখানে 3টা সূত্র শিখেছিলাম। আয়তাকার ক্ষেত্রের জন্য আমরা 3টা সূত্র শিখেছিলাম। কি কি সূত্র শিখেছিলাম আমি তোমাকে দেখাই। কোন একটা আয়তক্ষেত্রে যদি একটা বাহুর দৈর্ঘ্য এ আর একটা বাহুর দৈর্ঘ্য বি হয়, অর্থাৎ দৈর্ঘ্য এ এবং প্রস্থ বি হয়, তাহলে সেই আয়তক্ষেত্রে যে ক্ষেত্রফল হবে, সেই ক্ষেত্রফল হবে আমাদের হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, অর্থাৎ এ বি। সেই পরিসীমা হবে হচ্ছে, সেই আয়তাকার ক্ষেত্রের পরিসীমা হবে 2 ইন্টু এ প্লাস বি। আর সেই আয়তাকার ক্ষেত্রে আমাদের যেই কর্ণের দৈর্ঘ্য হবে, কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ তুমি যেটাই বলো, কর্ণ, সেটা হবে হচ্ছে রুট ওভার, এটা হবে হচ্ছে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। আর কর্ণ কি তুমি তো চিনোই, দুইটা বিপরীত শীর্ষ যোগ করলে যা পাওয়া যায় তাকে কর্ণ বলে। এই হচ্ছে 3টা সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করে এই ম্যাথটা সলভ করব। তো আসো দেখি আমাদের ম্যাথটা কি বলতেছে। একটা আয়তাকার ক্ষেত্রে ক্ষেত্রফল বলে দিয়েছে, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে এই ক্ষেত্রটি বর্গাকার হয়। আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তার মানে দেখো, এখানে আয়তক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় করতে বলছে। কোনো একটা ম্যাথ শুরু করার আগে আমাদের প্রথম কাজ হচ্ছে সমাধান লিখে লিয়া, যেটাকে আমরা ইংরেজিতে বলি হচ্ছে সলিউশন। ঠিক আছে, আচ্ছা এবার তাহলে প্রথমে তো আয়তক্ষেত্রে একটা চিন্তা করলাম। ধরো এটা আমাদের সেই আয়তক্ষেত্র। সেই আয়তক্ষেত্রের আমরা এখন প্রথমত কাজ কি, আমাদের 4টা শীর্ষ আগে নির্দিষ্ট করে ফেলা। আমরা এতদিন ধরে দেখে আসতেছি, আমরা প্রথম কাজ হচ্ছে 4টা শীর্ষ নির্দিষ্ট করে ফেলা। আমরা 4টা শীর্ষ নির্দিষ্ট করে ফেললাম। তারপরে আমাদের কি করতে বলছে দেখো তো, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে বলছে। এই দুটো তো তাহলে আমরা জানি না, আমাদেরকে ধরে নিতে হবে। তাহলে কি করব, মনে করি কি মনে করবা, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্যকে ধরো আমরা এ ধরলাম, এবং তুমি এ ধরতে পারো, এক্স ধরতে পারো, তোমার ইচ্ছা। ধরো আমরা এ না ধরে এক্স ধরি। হ্যাঁ, চলক হিসাবে আমরা এক্স ওয়াই ব্যবহার করি তাই। এবং প্রস্থকে ধরো আমরা বি ধরলাম।
আচ্ছা, যদি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য x আর প্রস্থ b হয় এবং এর একক কি হবে, একক আমরা এই যে বর্গক্ষেত্রের একক দেখো, মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে যে ক্ষেত্রফল সেটা দেখো, এখানে বলতেছে বর্গ মিটার, তার মানে এটাও আমাদের মিটার, এটাও আমাদের মিটার। তুমি বাংলায় লিখতে পারো, ইংরেজিতে লিখতে পারো, তোমার ইচ্ছা, মিটার মিটার। ঠিক আছে, এখন যদি কোনো একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য x এবং প্রস্থ আমাদের y হয়, সরি প্রস্থ আমাদের y হয় y মিটার, তাহলে সেই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? অতএব ক্ষেত্রফল, আমরা ক্ষেত্রফলের সূত্র কি জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ a ইন্টু b, তাহলে এই আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হবে x ইন্টু y বর্গ মিটার, তাই তো? এখানে আমাদের বলতেছে এই সেম আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 160 বর্গ মিটার, তাহলে আমরা লিখতে পারবো না যে প্রশ্ন মতে, অবশ্যই লিখতে পারবো যে দুইটাই তো সেম আয়তক্ষেত্রই, তাহলে প্রশ্ন মতে এক্স আর ওয়াই সমান হচ্ছে 160, কারণ দুইটাই তো সেম ক্ষেত্রেরই ক্ষেত্রফল, সেজন্য আমরা এটা লিখতে পারি। তাহলে এটা একটা সমীকরণ আমরা পাইলাম, এটা যেহেতু একটা সমীকরণ তাহলে এটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আসে একটা পার্টিশন দিয়ে দিই, তারপরে আমরা নেক্সটে যাই। ঠিক আছে, এরপরে দেখো, এরপরে আমাদের বলতেছে যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হয় তবে এটা একটি বর্গক্ষেত্র হতো। বর্গক্ষেত্রের ব্যাপারটা কেমন ছিল? বর্গক্ষেত্রের ব্যাপারটা ছিল হচ্ছে এর যে দৈর্ঘ্য যা প্রস্থও তাই। তুমি তো বর্গক্ষেত্র চেনো অবশ্যই, যেহেতু তুমি 16.2 শেষ করতে যাইতেছো, তুমি বর্গক্ষেত্র চেনো। বর্গক্ষেত্র মানে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, এটা যদি এ হয় এটাও এ হবে, এটাও এ হবে, এটাও এ হবে। তার মানে কি, যদি এর দৈর্ঘ্য 6 মিটার কম হতো, তার মানে কি দৈর্ঘ্য ছিল এক্স, 6 মিটার কমবে, তাহলে এটি একটি বর্গক্ষেত্র হতো। তার মানে যখন দৈর্ঘ্য আর প্রস্থ সমান হতো তখন আর কি এই শর্তটা খাটতো আর কি। তাহলে এখানে তুমি লিখতে পারো আবার, তার মানে এটা আমাদের 2 নম্বর সমীকরণ। ঠিক আছে, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। তাহলে দেখো আমাদের হাতে চলক দুইটা, সমীকরণ দুইটা। আমি এতদিন বারবার বলে আসতেছি, আমাদের চলক যতগুলো সমাধান করতে ঠিক ততগুলো সমীকরণ লাগে। চলক যদি একটা হয় সমাধান করতে সমীকরণ একটা লাগবে, চলক যদি দুইটা হয় সমাধান করতে আমাদের সমীকরণও দুইটা লাগবে। তাহলে দেখো এখানে চলক হচ্ছে এক্স আর ওয়াই, তাহলে সমাধান করতেও আমাদের দুইটা সমীকরণ লাগবে। দেখো দুইটা সমীকরণ পেয়ে গেছি, এটা একটা সমীকরণ, এটা একটা সমীকরণ। তাহলে এই দুইটাকে আমরা সমাধান করে ফেলতে পারি। এই দুইটা সমাধান আমরা কিন্তু শিখে এসেছি, ওই যে প্রতিস্থাপন, অপনয়ন, আমরা এটাকে প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। অর্থাৎ যে কোনো এক জায়গায় থেকে একটা চলকের মান নিয়ে গিয়ে আর একটা সমীকরণে বসাই দিব। তাহলে আমরা 2 নম্বর থেকে ওয়াই এর মানটা নিয়ে গিয়ে আমরা 1 নম্বরে বসাই দিই, কারণ 2 নম্বরে ওয়াই এর মান বের করাই আছে। তাহলে আমরা এখন লিখতে পারবো ওয়াই এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। যদি ওয়াই এর মান 1 নং এ বসাই, তার মানে কি যেখানে ওয়াই আছে সেখানে আমরা x - 6 বসাবো। তাহলে দেখো এখানে আমাদের x আছে আর ওয়াই এর জায়গায় আমরা বসাই দেব x - 6। ঠিক আছে, আর এখানে 160 ছিল 160, এই তো। তারপরে কি, তারপরে আমাদের কাজ হচ্ছে গুণ করে দেওয়া। তাহলে x² - 6x, x আর x গুণ করলে x², x এর সাথে 6 গুণ করলে 6x, আর মাইনাস প্লাস মাইনাসের তো মাইনাসই হয়, আর এখানে 160। আচ্ছা, তাহলে এটাকে সবগুলোকে এক সাইডে আনতে হয়। আমরা জানি যদি দ্বিঘাত সমীকরণ পাই তাহলে ওকে আমরা ওই যে পাওয়ারের ক্রমানুসারে সাজাই। তাহলে প্রথমে x², তারপরে -6x প্লাস, তারপরে ধ্রুবক পদ আসে। ঠিক আছে, এই হচ্ছে সমীকরণ। এখন আমাদের কাজ কি, এই সমীকরণটাকে সমাধান করাই। দেখো এই সমীকরণের মধ্যে x ছাড়া আর কোনো চলক নাই, তার মানে এই সমীকরণকে সমাধান করতে আর কোনো সমীকরণ প্রয়োজন নাই, একে নিজে সমাধান করতে পারা যায়। কিভাবে দেখো, আমরা এখন কি করব, মিডল টার্ম করব। মিডল টার্ম মানে কি, 160 কে ভেঙে তুমি কত মিলাইবা, 160 কে ভেঙে তুমি 6 মিলাইবা। ধরো কে আসলো, আমি তাকে অ্যাডমিট দিয়ে আসি। এই এত লেট করলে হবে? এত লেট করলে হবে না তো। দেখো আমরা এখন কি করব, 160 কে ভেঙে 6 মিলাবো। কিভাবে, দেখো আমাদের এই যে 160 গুণ 1, আমরা যদি একে 2 দ্বারা ভাগ করি, একে 2 দ্বারা গুণ করতে হবে। তাহলে এক যদি 2 দ্বারা ভাগ করি, তাহলে মনে করো এখানে পাবা হচ্ছে 160 কে ভাঙলে 80 আর একে ভাঙলে 2। ঠিক আছে, কেন করব, কারণ ওই যে গুণফলটা তো সেম থাকা লাগবে। এক কথায় আমরা উৎপাদকে বিশ্লেষণ করতেছি। তাহলে এক যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 40 হবে, এক 2 দ্বারা গুণ করে দেব। আচ্ছা, একে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 20 হবে, আর একেও 2 দ্বারা গুণ করে দেব, তাহলে 8 হইল। একে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 10 হবে, আর এখানে হবে হচ্ছে 16। এই যে আমরা পেয়ে গেছি। কেন পেয়ে গেলাম, দেখো আমরা এটা দেখো 10 আর 16 যদি গুণ করো 160 পাওয়া যায়, আবার বিয়োগ করলে 6 পাওয়া যায়। তার মানে এটা দ্বারাই আমরা সমাধান করতে পারবো। এবার মিডল টার্মটা আমরা এইভাবে লিখবো, x² - 16x প্লাস 10x প্লাস 160। আশা করি সবাই মিডল টার্ম পারো। ঠিক আছে, তারপর দেখো x যদি তুমি কমন নিয়ে নাও তাহলে x - 16, তারপর এখান থেকে যদি তুমি 10 কমন নাও, আমি কি ঠিক লিখেছি? দেখো প্লাস 60 এই পাশে আসলে হয় হচ্ছে -60।
তাহলে এখানে হবে আমাদের -60, হ্যাঁ, এখানে হবে আমাদের -160 = 0। তাহলে এখানেও সেম ভাবে আমাদের -60 হবে, এখানে -160 = 0। তাহলে এখান থেকে তুমি যখন কমন নেবা +10, তাহলে এখানে থাকবে হচ্ছে x, এখানেও থাকবে 16, ওকে 0। তাহলে দেখো এখান থেকে দেখো দুইটা পদের মধ্যেই x - 16 আছে, দেখো এই পদের মধ্যেও x - 16 আছে, এই পদের মধ্যেও x - 16 আছে। তাহলে তুমি x - 16 কে কমন নিয়ে নাও, তাহলে পরে থাকবে হচ্ছে x + 10 = 0। আচ্ছা, তাহলে আমরা পেয়ে গেলাম, আমরা কি পাইলাম, আমি একটু কপি করে নিই, যা পাইলাম এটা পেলাম, আমরা আসো পরের পেজে যাই। আমরা পাইলাম হচ্ছে আমাদের এটা। এখন দেখো এই লাইনটার দিকে খেয়াল করো, এখন এই লাইনে দুইটা জিনিসের গুণফল শূন্য, দুইটা জিনিসের গুণফল শূন্য মানে কি, যে কোনো একটা শূন্য না হলে তো দুটো জিনিসের গুণফল কখনোই শূন্য হয় না। হয় তুমি শূন্যর সাথে কোনো একটা জিনিস গুণ করতেছো, শূন্যর সাথে তুমি যা গুণ দাও তাই তো শূন্য হয়ে যায়, তাই না? আমি যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়, ব্যাপারটা এরকম। তাহলে শূন্যর সাথে যা গুণ দেবা তাই শূন্য হয়ে যায়, অথবা শূন্য আর শূন্য গুণ করলেও শূন্য হয়। দেখো দুইটা জিনিসের গুণফল শূন্য, তার মানে যে কোনো একটা তো শূন্য হবেই। তাহলে আমরা কি লিখবো, হয় x - 16 = 0 অথবা x + 10 = 0। তাহলে দেখো যদি x - 16 = 0 হয়, তাহলে x সমান হয় 16, আর এখানে x সমান হবে হচ্ছে -10। তাহলে বলো তো এই মানটা কি গ্রহণযোগ্য? এটা গ্রহণযোগ্য না, গ্রহণযোগ্য না। এটা কেন গ্রহণযোগ্য না? কারণ দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হয় না, দৈর্ঘ্য অলওয়েজ পজিটিভ হয়। তাহলে এটা গ্রহণযোগ্য না, আর এটা আমাদের গ্রহণযোগ্য মান, এটা আমাদের গ্রহণযোগ্য মান। তাহলে x আমরা কি ধরেছিলাম, x আমরা ধরেছিলাম হচ্ছে দৈর্ঘ্য। তাহলে এখন প্রস্থ বের করব, y কেমনে বের করতে পারি? দেখো আমাদের তো দুটো সমীকরণ আছে, এখানে x y রিলেটেড একটা সমীকরণ আছে, এখানেও একটা সমীকরণ আছে। তুমি যে কোনো একটা সমীকরণে যদি x এর মান বসায় দাও, তাহলে তুমি y এর মান পেয়ে যাবা। তাহলে তুমি কি করো, তুমি মনে করো আমার হাতে মনে হচ্ছে 2 নম্বরে বসানো সহজ, 1 নম্বরে বসানো সহজ, তুমি যে কোনো একটা বসাইলেই হয়, আমি 2 নম্বরে বসাই। তাহলে আমরা কি লিখবো, 2 নং এ x এর মান বসিয়ে পাই। 2 নং এ x এর মান বসাইলে আমরা y এর মান পেয়ে যাব। 2 নং এ x এর মান বসিয়ে পাই, x এর মান বসিয়ে পাই 2 নং এ যদি x এর মান বসাই, আমাদের 2 নং সমীকরণটা কি ছিল দেখো, x - 6 = y, x - 6 = y, y এর মান বের করব, এটাই তো আমাদের উদ্দেশ্য। তাহলে আমরা লিখতে পারি y = x - 6, মানে এক কথাই ডান পক্ষ বাম পক্ষে লিখলাম আর বাম পক্ষ ডান পক্ষে লিখলাম। তাহলে y সমান x এর মান তুমি বের করছো কত, 16, তাহলে 16 - 6, তাহলে এটা হলো 10 মিটার। তাহলে দেখো আমাদের কি বের করতে বলছিল, ওই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থ। আমরা তো সেই আয়তাকার ক্ষেত্রে দৈর্ঘ্য আর প্রস্থকে x আর y ধরে নিয়েছিলাম, তাহলে আমরা লিখে দিতে পারবো অতএব দৈর্ঘ্যকে আমরা x ধরেছিলাম, আর x এর মান বেরিয়েছে 16, তাহলে 16 মিটার, এবং প্রস্থ 10 মিটার। বলো এই অঙ্কটা বোঝা গেছে কিনা, বুঝতে পেরেছো? ইলহাম, বুঝতে পেরেছো? সবাই বলো বুঝতে পেরেছো কিনা। ঠিক আছে, না বুঝতে পারলে আমাকে সরাসরি প্রশ্ন করবা, সমস্যা নেই, আমি তোমার জন্যই তো এখানে বসছি আর কি, বোঝানোর জন্য। তাহলে এটাই আমাদের অ্যান্সার করার পরে তুমি কোনটা অ্যান্সার, এটা স্যারকে যদি বুঝাইতে চাও একটু বক্স করে দিতে পারো, তোমার হাতে যদি টাইম থাকে এরকম একটা বক্স করে দিলাম যে এটাই আমাদের অ্যান্সার, সুবিধা হয় আর কি স্যারের বুঝতে যে এটাই তুমি অ্যান্সার করছো। আচ্ছা, তারপরে দেখো আমরা আরেকটা অঙ্ক করবো। আমরা এতদিন পর্যন্ত যে 6টা অঙ্ক করলাম, সেই 6টা অঙ্ক ছিল আমাদের হচ্ছে আয়তক্ষেত্র রিলেটেড অঙ্ক। এখন আমরা সামান্তরিক রিলেটেড অঙ্ক করব। তো সামান্তরিকের অঙ্ক করার আগে সামান্তরিকের ক্ষেত্রফল রিলেটেড 2টা সূত্র দেখছিলাম, আমি একবার দেখাই দিই ছোট করে। মনে করো এটা যদি আমাদের একটা সামান্তরিক হয়, এই সামান্তরিকের দেখো এই সামান্তরিকের এটা যদি আমাদের উচ্চতা হয় আর কি, এই সামান্তরিকের উচ্চতা হয়, তাহলে এখান থেকে এত দূর পর্যন্ত এটা আমাদের ভূমি, যার দৈর্ঘ্যকে b ধরলাম, আর এটা আমাদের উচ্চতা, যাকে আমরা h ধরলাম। উচ্চতা তো আমরা চিনি, লম্ব দূরত্ব হচ্ছে আমাদের উচ্চতা, যারা ত্রিভুজ করে এসেছো তারা উচ্চতা চিনো, তাহলে এটা উচ্চতা। তাহলে এই সামান্তরিকের যে ক্ষেত্রফল হবে সেটা হবে b × h, মানে ভূমি × উচ্চতা। এটা একটা গেল। আর আরেকটা সামান্তরিকের ক্ষেত্রফল আমরা শিখেছি, সেটা কিরকম ছিল, মনে করো এটা যদি আমাদের সেই সামান্তরিক হয়, এই সামান্তরিকের ক্ষেত্রফল মানে এই সামান্তরিকের মনে করো তোমার একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, বুঝি নাই, বলো কি হইছে, বুঝতে পারছো না?
আচ্ছা এবার বোঝা যাচ্ছে নাকি বলো তো? এবার এবার ঠিক আছে, আসো এবার আমরা করি। তো আমরা দেখলাম যদি কোনো একটা সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। ভূমির দৈর্ঘ্যকে বি এবং এটা আমাদের উচ্চতা বলেছিলাম। তাহলে আমি একটু লিখে দিই, এটা যদি আমাদের ভূমি হয়, বি হচ্ছে ভূমি, আর এইটা আমাদের উচ্চতা যদি হয়, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। মনে করো আবার আমাদের এরকম হইতে পারে, কোনো একটা সামান্তরিকের একটা কর্ণের দৈর্ঘ্য দিতে পারে এবং সেই কর্ণ থেকে যে কোনো বিপরীত বিপরীত শীর্ষের উপরে একটা বিপরীত শীর্ষ থেকে ওই কর্ণের উপর অঙ্কিত একটা লম্বের দৈর্ঘ্য দিতে পারে, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দিতে পারে, সেটাকে তুমি এইচ বলতে পারো। তাহলে সেই ক্ষেত্রেও সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ডি ইন্টু এইচ। এগুলা কিভাবে আসে আমি প্রথম ক্লাসে দেখাইছি, আজকে তো দেখানোর প্রয়োজন নেই, শুধু রিভিউ করে দিলাম সূত্রগুলো। এই সূত্রগুলাই আমরা এখানে অ্যাপ্লাই করব, তো আসো অ্যাপ্লাই করি। তো প্রথমত আমাদেরকে প্রশ্নটা পড়তে হবে, তারপরে দেখি আমাদের কোন সূত্রটা অ্যাপ্লাই করা লাগে। কোনো একটি সামান্তরিকের ভূমি উচ্চতার 3/4 অংশ, তার মানে দেখো এখানে ভূমি আর উচ্চতা নিয়ে কাজ হচ্ছে, তার মানে বুঝে গেছি আমাদের এখানে প্রথম সূত্রটা নিয়ে কাজ হবে। ভালো কথা, আমরা বুঝে গেলাম। এবং ক্ষেত্রফল দিয়েছে হচ্ছে আমাদের 363 বর্গমিটার। এই যে বর্গমিটার দেওয়া আছে, এখান থেকে আমি বুঝলাম যে আমার ভূমি এবং উচ্চতার একক হবে সবগুলো মিটারে। এবার ক্ষেত্রটির ভূমি এবং উচ্চতা নির্ণয় করো। তাহলে তোমাকে প্রথম কাজ কি, একটা সামান্তরিক আঁকতে হবে। তুমি যদি না চাও আঁকতে, তাও আঁকতে নাও পারো, কারণ এক্ষেত্রে আঁকাটা ম্যান্ডেটরি না। তুমি চাইলে আঁকতে পারো, না হলে না, ঠিক আছে। আমি আঁকাই নিলাম, আমার জন্য তো আঁকানো কষ্ট না, শুধু একটা টান দিয়ে দিলেই হয়। তোমার জন্য একটু কষ্ট, 4টা জায়গায় 4টা স্কেল ধরে সামান্তরিক আঁকায় নিতে হবে। আচ্ছা, তারপরে দেখো আমাদের বলতেছে ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে মনে করি সামান্তরিকের ভূমি, সামান্তরিকের ভূমি, তুমি এটাকে বি ধরতে পারো, কারণ আমরা এখানে সূত্রে বি শিখে এসেছি। তাহলে ভূমি হচ্ছে বি মিটার, তুমি ধরলা, এবং উচ্চতা এটা হচ্ছে এইচ মিটার। তাহলে উচ্চতাটাকে তোমাকে তো চিত্রে দেখাই দিতে হবে না, তো তুমি চিত্রে উচ্চতাটাকে দেখাই দিলা। ধরো এটা হচ্ছে আমাদের সেই উচ্চতা, আমি দেখাই দিলাম চিত্রে, ঠিক আছে। এটা যে লম্ব সেটা বোঝানোর জন্য এখানে একটা চিহ্ন দিতে পারো। তাহলে এটা আমাদের ভূমি আর এটা আমাদের উচ্চতা, শেষ। এবার আমাদের কাজ কি, দেখো আমাদের বলতেছে ভূমি উচ্চতার 3/4 অংশ। ভূমি হচ্ছে উচ্চতার 3/4 অংশ, তার মানে কি ভূমি হবে হচ্ছে 3/4 অংশ, মানে উচ্চতার 3/4 অংশ। তাহলে লেখো হচ্ছে উচ্চতার 3/4 অংশ। আর লেখার তো দরকার নাই, তুমি চাইলেই লিখতে পারো অংশ। তাহলে এবার এই অংশটাকে তুমি যদি একটু গাণিতিক ভাষায় প্রকাশ করো, তুমি ভূমিকে প্রকাশ করেছো বি দ্বারা, তাহলে বি। উচ্চতাকে প্রকাশ করেছো এইচ দ্বারা, আর এখানে উচ্চতা আর আছে না, তার মানে এর আছে, এর মানে তো গুণ, তাহলে 3/4। তার মানে কি পাইলা তুমি দেখো তো, বি ইজ ইকুয়াল টু পাইলা হচ্ছে 3h ডিভাইডেড বাই 4। বলো তো বি ইজ ইকুয়াল টু 3h ডিভাইডেড বাই 4, এটা বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? আমি আবার বলি, এখানে বলা আছে ভূমি উচ্চতার 3/4 অংশ, তার মানে কি ভূমিটা উচ্চতার 3/4 অংশ। তার মানে কি এই যে উচ্চতার 3/4 অংশ, এই যে উচ্চতার এটাকে তুমি যদি ভাঙো তাহলে কি উচ্চতা ইন্টু এর, আর গণিতে এর কাজ কি, এরটা আমাদের গুণের কাজ করে, সেজন্যই আর কি উচ্চতার জায়গায় এইচ লিখলাম আর এর জায়গায় গুণ লিখলাম। বলো তো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, বুঝলেই কাজ শেষ। এবার আমাদের কি সমীকরণ গঠন করে সমাধান করতে হবে আর কি। দেখো কি সমীকরণ গঠন হবে, এবং এর ক্ষেত্রফল বলেছে। অতএব যদি কোনো একটা সামান্তরিকের ভূমি এবং উচ্চতা জানা থাকে, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল কত হবে। কোনো একটা সামান্তরিকের যদি ভূমি এবং উচ্চতা জানা থাকে, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। এবার ভূমি আর উচ্চতার মান বসায় দাও। ভূমির মান কত, ভূমির মান দেখো v, আর উচ্চতার মান হচ্ছে h। তুমি দেখো তো এখানে b এর একটা মান পেয়েছো না, 3h ডিভাইডেড বাই 4। তাহলে b এর জায়গায় তুমি লিখতে পারবা 3h ডিভাইডেড বাই 4 ইন্টু h। তাহলে প্রশ্ন মতে এই ক্ষেত্রফলটা তো এই সামান্তরিকের ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটাও এই সামান্তরিকের ক্ষেত্রফল। তাহলে তুমি লিখতে পারবা না প্রশ্ন মতে এই দুইটা সমান। তাহলে লিখে দিলা প্রশ্ন মতে কি লিখলা, যে 3h ডিভাইডেড বাই 4 ইন্টু h ইজ ইকুয়াল টু 363, মানে দুইটা ক্ষেত্রফলই সমান। বলো তো এতখানি পর্যন্ত বুঝতে পেরেছো কিনা?
এতখানি পর্যন্ত বুঝতে পারলে এবার এটা সমাধান করে ফেলবো। দেখো তো এই সমীকরণের মধ্যে এইচ ছাড়া কি আর কোনো চলক আছে? এইচ ছাড়া তো আর কোনো চলক নাই, তাহলে এই সমীকরণটা সমাধান করলেই তো আমাদের কাজ শেষ। এই সমীকরণটা সমাধান করলেই তো আমাদের কাজ শেষ, এবং এই সমীকরণটা সমাধান করতে আমাদের আসলে কিছুই জানা লাগে না। দেখো কিভাবে করতে পারি। তাহলে প্রথম কাজ সবগুলো গুণ করে দিই। 3h আর এইচ গুণ করলে এইচ স্কোয়ার, তার মানে 3h স্কোয়ার, আর নিচে ছিল 4, 4-এর মতো বসলো, আর এখানে 363। তাহলে দেখো তো তোমার কি ইচ্ছা করছে না যে এই 4টাকে আমি ওই সাইডে গুণ করে দিই? কারণ এই 4টা নিচে থাকলে তুমি সমাধানে পৌঁছে যাবা কেমন? তাহলে তোমার যা ইচ্ছা করতেছে তুমি করে দাও। তুমি এই 4কে ওই সাইডে গুণ করে দাও, তাহলে 363 ইন্টু 4 যদি করো এটা আসে হচ্ছে 1452। তার মানে কি 3h স্কোয়ার সমান তুমি পাইলা হচ্ছে 1452। তাহলে এইচ স্কোয়ার সমান কত হবে? এই 3টাকে তুমি যদি সমাধানে পৌঁছে যেতে চাও, 3কেও তো রাখা যাবে না, তাহলে 3কে ওইদিকে, এদিকে গুণ আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে। 1452 ডিভাইডেড বাই 3, তাহলে করে দাও ভাগ 3, তুমি এটা পাবা হচ্ছে 484, 484। তাহলে এবার এটাকে রুট করো, এটাকে রুট করলে পাবা হচ্ছে 22। তাহলে এখানে এইচ ইজিক্যাল টু রুট ওভার 484, এটাকে রুট করলে পাবা হচ্ছে 22। একক কী হবে? মিটার। কেন? কারণ এখানে বর্গ মিটার আছে। তাহলে তুমি এইচ এর মান পেয়ে গেছো। তোমাকে কি বলছে? ভূমি এবং উচ্চতা নির্ণয় করতে বলছে না? তাহলে এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে উচ্চতাটা নির্ণয় করা। আমরা উচ্চতা তো পেয়ে গেলাম, আমাদের এখন কাজ হচ্ছে ভূমিটা নির্ণয় করা। আসো ভূমিটা নির্ণয় করি, আসো। তাহলে এখন আমরা কি করব? আমাদের দেখো এখানে b সমান হচ্ছে 3h ডিভাইডেড বাই 4 এখানে, তাহলে আমরা লিখতে পারি অতএব উচ্চতা, অতএব উচ্চতা, উচ্চতার মান পাইলাম হচ্ছে আমরা 22 মিটার। এবং ভূমি, ভূমি ভূমি b ইজিক্যাল টু তুমি কত পাইছো দেখো তো? 3h ডিভাইডেড বাই 4, এই যে b ইজিক্যাল টু 3h ডিভাইডেড বাই 4। তাহলে এখানে তুমি লিখে দিলা 3h ডিভাইডেড বাই 4। তাহলে এবার শুধু মান বসায় দাও। b এইচ এর মান তুমি পেয়েছো 22, তাহলে 3 ইন্টু 22 ডিভাইডেড বাই 4, তাহলে গুণ করে দাও, তাহলে b এর মান তুমি পেয়ে যাবা যেটা আমাদের ভূমি। তাহলে 3 ইন্টু 22 ডিভাইডেড বাই 4 করে দিলে এটা তুমি পাবা হচ্ছে 16.5, 16.5, 16.5। ঠিক আছে, এই হচ্ছে আমাদের সামান্তরিকের ভূমি এবং উচ্চতা। তাহলে তুমি কি অ্যান্সার বের করার পরে বক্স করে দিবা, যেটা তোমার অ্যান্সার সেটাকে তুমি বক্স করে দিলা। এটা আমাদের অ্যান্সার ছিল এবং এটা আমাদের অ্যান্সার ছিল, দুটাকে আমি বক্স করে দিলাম, এবং স্যার দেখে বুঝবে যে তুমি অঙ্কের ফাইনালাইজিংয়ে পৌঁছাই গেছো। এটাই আমাদের অ্যান্সার। বলো এটা বুঝতে পেরেছো কিনা? বুঝছি। ইলহাম বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। শিখতে বুঝতে পারছো? রুনি বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। আজকে ফারদিন নাই তাই না? আচ্ছা ঠিক আছে, আসো আমরা 8 নম্বরটা করি। এটা আমাদের HW দেওয়া ছিল, তার মানে এটা আমাদের পারার মতো ছিল আর কি। তো আসো দেখি আমরা এটা পারি কিনা। আমাকে সবগুলো অঙ্ক করে দেওয়া লাগে, কারণ যাতে তোমরা আর কি যেখানে তোমাদের ঘাটতি আছে ওটা তোমরা একটুখানি ফিল আপ করতে পারো। দেখো এখানে সামান্তরিকের ক্ষেত্রফল, তার মানে এটা আমাদের সামান্তরিকের ক্ষেত্রফল নিয়ে কথা বলতেছে। সামান্তরিকের ক্ষেত্রফল মানে এই দুটো সূত্রের মধ্যে যে কোনো একটা সূত্র খাটবে, ঠিক আছে? তো আসো কি বলতেছে দেখি। একটি সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি? বাহুর দৈর্ঘ্য স্কয়ার। আমি তোমাকে লিখে দিই, যদি এটা একটা বর্গক্ষেত্র হয়, যদি এটা একটা বর্গক্ষেত্র হয় এবং এই বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য যদি আমাদের a হয়, একটি বাহুর দৈর্ঘ্য a না, আসলে বর্গক্ষেত্রের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান, তাহলে এটা যদি a হয় তাহলে বাকিগুলোও a হবে। তখন এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার, এই হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। ঠিক আছে, তারপরে কি বলতেছে? সামান্তরিকের ভূমি 125 মিটার এবং উচ্চতা 5 মিটার হলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। দেখো বর্গক্ষেত্রের তিনটা জিনিস আমরা বের করতে পারি। প্রথমত ক্ষেত্রফল, সেটা হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার। তারপরে বের করতে পারি পরিসীমা, এটা হচ্ছে আমাদের এরিয়া আর কি। আমি একটু লিখে দিই সবগুলাই, ফাঁকি কেন দিব। তাহলে দেখো এটা আমাদের এরিয়া, বর্গক্ষেত্রে এরিয়া হচ্ছে বাহুর দৈর্ঘ্য স্কয়ার যদি বাহুর দৈর্ঘ্য a হয়। বর্গক্ষেত্রে যে পরিসীমা, পরিসীমাকে ইংরেজিতে বলা হয় হচ্ছে পেরিমিটার। পেরিমিটার, পেরিমিটার হচ্ছে এই ক্ষেত্রে আমাদের হচ্ছে 4টি বাহুর যোগফল, তাহলে a যোগ a যোগ a যোগ a মানে 4a। ঠিক আছে, আর পরিসীমা হচ্ছে কত? কর্ণ, কর্ণের দৈর্ঘ্যকে তুমি বলতে পারো কর্ণের দৈর্ঘ্য, কর্ণের দৈর্ঘ্য। এবং সেটা আমাদের একটা, আমরা ওই যে আয়তক্ষেত্রের সূত্র যেটা ছিল a স্কয়ার রুট ওভার a স্কয়ার যোগ b স্কয়ার, এখানে যেহেতু সবগুলো বাহুর দৈর্ঘ্য সমান তাহলে দুটাই b এর জায়গায়ও a হবে। এটা ক্যালকুলেশন করলে তুমি পাবা হচ্ছে রুট ওভার 2 ইন্টু a।
তার মানে এই তিনটা সূত্রের মধ্যেই কোন একটা সূত্র খাটে যখন আমাদের বর্গ বলে দেয়। হ্যাঁ, এখন দেখো আমাদের প্রথম কাজ হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যটার কাছে পৌঁছানো। বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্যতে পৌঁছাতে পারলে আমাদের যা চাচ্ছে সব বলতে পারবো। যেহেতু আমাদের বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য জানতে চাইছে, তাহলে আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এইটাকে নির্ণয় করা। তাহলে প্রথমত আসলে সলিউশন লিখি যে সামান্তরিকের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। সামান্তরিকের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং উচ্চতা দেওয়া আছে। তাহলে লিখবা এখানে সামান্তরিকের ক্ষেত্রফল, এখানে চিত্র আঁকানোর দরকারই নাই, তুমি দেখতেই পাচ্ছ। সামান্তরিকের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফল কেন লিখবা, আগে যা যা লেখা আছে লিখে নাও। সামান্তরিকের ভূমি লেখো, তাহলে ভূমি আমাদের দেওয়া আছে হচ্ছে 125 মিটার এবং আমাদের উচ্চতা দেওয়া আছে, এবং উচ্চতা দেওয়া আছে হচ্ছে আমাদের 5 মিটার। ঠিক আছে, আমাদের এই জায়গা যদি কোনো একটা সামান্তরিকের ভূমি এবং উচ্চতা দেওয়া থাকে, তাহলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল কত? কোন একটা সামান্তরিকের ভূমি আর উচ্চতা দেওয়া থাকলে সেই সামান্তরিকের ক্ষেত্রফল কত বলো? ক্ষেত্রফল হচ্ছে ভূমি আর উচ্চতার গুণফল। তাহলে ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে লিখলাম ভূমি ইন্টু উচ্চতা। ভূমির মান কত আমাদের? 125 মিটার, আর উচ্চতার মান হচ্ছে 5 মিটার। গুণটিকে গুণ করো, 125 ইন্টু 5 আসে হচ্ছে 625 মিটার। 625 মিটার, খুবই ভালো কথা। মিটার হবে না বর্গ মিটার হবে? তুমি যদি ক্ষেত্রফলের একক মিটার লেখো তোমাকে তো কেটে দিবে, তোমাকে লিখতে হবে বর্গ মিটার। বর্গ মিটার। আমাদের কি বলছিল প্রশ্ন মতে সামান্তরিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। তাহলে প্রশ্ন মতে তুমি লিখতে পারবা হচ্ছে প্রশ্ন মতে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান সামান্তরিকের ক্ষেত্রফল। হ্যাঁ, আমরা এটা জানি। তাহলে এই দুইটা যদি সমান হয় তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, যদি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্যকে তুমি এ ধরো, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে এ স্কয়ার। তাহলে এখানে লিখতে পারো বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের জায়গায় তুমি এ স্কয়ার লিখে দিলা, আর সামান্তরিকের ক্ষেত্রফলের জায়গায় তুমি যেটা পেয়েছো 625 সেটা লিখে দিলা। তো তুমি এ স্কয়ার কিভাবে পাইলা সেটা তো স্যারকে বলতে হবে, নাহলে স্যার বুঝবে কি করে? বলবা যখন বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ, এক বাহুর দৈর্ঘ্য এ কি? এ লিটার না মিটার? অবশ্যই মিটার, আমাদের এখানে একক দেখো সবগুলো মিটারে আছে। এ মিটার, এই কথাটা লিখে দিলে তোমার এখানে একবারে সরাসরি লিখতে পারো। না হলে আবার মেকআপ করা লাগতো, যে ধরি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য এ, অতএব ক্ষেত্রফল এ স্কয়ার। এভাবে মেকআপ করার তো টাইম নাই অত। তাহলে তুমি এখান থেকে একবারে এ এর মানটা বের করে ফেলতে পারবা। স্কয়ার থাকলে কি হয়? রুট হয়। তাহলে তুমি এখানে রুট দিয়ে দিলা, এখানে 625 ছিল, 625কে রুট করলে শুধু 25 হয়। করে দেখো, তাহলে 25 কি হবে? মিটার হবে। কারণ কি? এখানে একক সবগুলো মিটারে আছে। তাহলে বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে গেলাম। তাহলে এবার কর্ণের দৈর্ঘ্য জানতে চাচ্ছে। কর্ণের দৈর্ঘ্য মানে কি? দুইটা বিপরীত শীর্ষের যোগফল, মানে এই যে এই দুইটা শীর্ষের যোগফল। এই কর্ণের দৈর্ঘ্য আমরা সূত্র থেকে বের করেছে হচ্ছে 2 ইন্টু রুট এ। এটা বের করছে হচ্ছে, আমি তো ভুল লিখছি, এটা 2 ইন্টু রুট এ না, এটা রুট 2 ইন্টু এ। কেন? এই জায়গা দেখো, ভেতর থেকে তুমি পাচ্ছ কি? তুমি পাচ্ছ হচ্ছে 2a স্কয়ার। তাহলে কি? রুটটা এই 2 এর উপরেও আছে, a স্কয়ারের উপরেও আছে, তার মানে কি? রুট 2 ইন্টু এ। তাহলে এই কর্ণের দৈর্ঘ্য তুমি পাইলা হচ্ছে রুট 2 ইন্টু এ। আসো এই মানটা তাহলে বের করে কর্ণের দৈর্ঘ্যটা বের করে ফেলতে পারবো। তাহলে এখন আমরা লিখবো হচ্ছে কর্ণের দৈর্ঘ্য। এখন আমরা লিখতে পারবো কর্ণের দৈর্ঘ্য। অতএব কর্ণের দৈর্ঘ্য তুমি বলতে পারবা সেটা হচ্ছে রুট 2 ইন্টু এ। একবারে সূত্র লিখতে পারো, অথবা এই লাইন থেকে এই লাইনে আসতে পারো, তোমার যেটা ইচ্ছা। তাহলে আমি একবারে, কারণ এখান থেকে সূত্র দেখাই দিলামই তো, সেজন্য একবারেই লিখলাম। এর মান কত? এর মান হচ্ছে 25। তাহলে এটা পাইলা হচ্ছে 25 রুট 2। তুমি চাইলে ক্যালকুলেশন করতে পারো, না হলে নাও করতে পারো, এরকম রেখে দিতে পারো। তোমাকে কি চেয়েছিল? বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, তুমি কর্ণের দৈর্ঘ্য বের করে ফেললা, তাহলে এটাই তোমার অ্যান্সার। তাহলে এখানে তুমি একটা অ্যান্সার লিখে দিলা। বলো এটা বুঝছো কিনা? এটা বুঝতে পেরেছো? এটা ইলহাম? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আসো তারপরে অঙ্কটা করি। একটু রেসপন্স করো, যদি না বুঝো আমাকে একটু বইলো। আচ্ছা, এই অঙ্ক কিন্তু আমরা উদাহরণের মধ্যে করেছি যে সামান্তরিকের
আমাদের বাহুর দৈর্ঘ্য দিয়ে দিত, ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দিয়ে দিত, অপর একটা কর্ণের দৈর্ঘ্য বের করতে হতো। আমরা এই ধরনের অঙ্ক করছি, আজকে আবার করব যাতে আমাদের একদম ক্লিয়ার হয়ে যায়। একদম সেম ওই অঙ্কটা এই অঙ্কটা একদম সেম, শুধুমাত্র মান এখানে ভিন্ন করে দিয়েছে এই আর কি। তাহলে প্রথম কথা একটা সামান্তরিক আঁকতে হবে। ধরো এই সেই সামান্তরিক, একটু বড় করে আঁকলাম যাতে দেখতে সুবিধা হয়। তাহলে এই সামান্তরিকের প্রথম কাজ হচ্ছে আমাদের কর্ণগুলো দিয়ে দেওয়া। এই একটা কর্ণ, এই একটা কর্ণ, কর্ণ না, আমাদের শীর্ষগুলো দিয়ে দেওয়া হচ্ছে আগে কাজ। তাহলে আমরা শীর্ষগুলো দিয়ে দিলাম। এবার বলতেছে সামান্তরিকের বাহুর দৈর্ঘ্য হচ্ছে 30 সেন্টিমিটার এবং 26 সেন্টিমিটার। আমরা কি জানি সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। তার মানে কি এটার দৈর্ঘ্য যদি আমাদের 30 হয়, 30 সেন্টিমিটার হয়, এটার দৈর্ঘ্য আমাদের 30 সেন্টিমিটার, সামান্তরিকের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। আর একটা দৈর্ঘ্য দেওয়া আছে 26, তার মানে এটা যদি আমাদের 26 সেন্টিমিটার হয় তাহলে এটাও আমাদের 26 সেন্টিমিটার। বলো এতটুকু ক্লিয়ার? তো এতটুকু ক্লিয়ার? আচ্ছা, এরপরের কাজ হচ্ছে ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য। দেখো এখানে দুইটা কর্ণ আঁকা সম্ভব, এটা একটা কর্ণ আর এটা একটা কর্ণ। এই দুইটা কর্ণের মধ্যে তোমার চোখে যেটাকে ছোট লাগবে তুমি সেটার দৈর্ঘ্য এখানে দেওয়া আছে হচ্ছে 28। তার মানে মনে করো এটার দৈর্ঘ্য আমার ছোট লাগতেছে, এটার দৈর্ঘ্য আমি ধরে নিলাম হচ্ছে 28 সেন্টিমিটার। তোমার যদি এটা ছোট লাগে তুমি এটার দৈর্ঘ্যকে 28 ধরো, সমস্যা নাই। আমার কাছে এটা ছোট লাগতেছে, আমি এটার দৈর্ঘ্য 28। আসলে এটা ছোট, তুমি একটু মেপে দেখতে পারো। তুমি একটা পিওর সামান্তরিক আঁকাবা, কাটা কম্পাস দিয়ে মেপে দেখবা এটা হচ্ছে 28, মানে ছোট হবে আর কি। ঠিক আছে, এরপরের কাজ হচ্ছে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য বের করা। তাহলে এখন আমাদের এমনভাবে ক্যালকুলেশন করতে হবে যাতে আমরা কি করতে পারি, আমাদের এই কর্ণের দৈর্ঘ্যের কাছে পৌঁছাইতে পারি। আমরা বলে দিই, আমরা এখানে আসলে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করি, মানে ওই যে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই জন্য আমাদের যেটা লাগে লম্বের দৈর্ঘ্য লাগে। তো লম্বের দৈর্ঘ্য কিভাবে বের করতে পারি, ওই যে ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্য নিয়ে আমরা এখানে লম্বের দৈর্ঘ্যটা বের করতে পারি। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সাহায্য কিভাবে নিব, দেখো আমাদের এখানে একটা ত্রিভুজ হয়েছে, দেখো এই যে এই একটা ত্রিভুজ হয়েছে, এই একটা ত্রিভুজ হয়েছে। এই ত্রিভুজে 3 বাহুর দৈর্ঘ্য তুমি জানো, দেখো এটা 26, এটা 30, এটা 28। তার মানে কি এই ত্রিভুজের ক্ষেত্রফল তুমি জানো, আমি তোমাকে শিখাইছি। যদি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য জানা থাকে তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে √s × s - a s - b s - c, যেখানে s হচ্ছে অর্ধ পরিসীমা। তাহলে এখন আমরা এটাই করব আর কি। তাহলে তুমি লিখবা এখানে তোমার যা যা দেওয়া আছে আগে লিখে নিবা। এখানে তুমি একটু নামকরণ করে নাও, তাহলে তোমার জন্য সুবিধা হবে। এই যে বলো শোনা যাচ্ছে না, শোনা তো যাওয়ার কথা। দেখো তো এবার শোনা যাচ্ছে কিনা, এরকম সমস্যা তো হয় না। দেখো এখানে আমরা তাহলে কি করব, প্রথম কাজ হচ্ছে আমাদের এই সামান্তরিকের নামকরণ করে নিব। তাহলে এটা এ বি সি ডি নামকরণ করে নিলাম। ঠিক আছে, নামকরণের পরে আমাদের কাজ হচ্ছে এবার আমাদের যা যা দেওয়া আছে লিখে ফেলা। এখানে আমাদের দেওয়া আছে যে এ বি সমান হচ্ছে 30 সেন্টিমিটার। তুমি সেন্টিমিটারকে বাংলাতেও লিখতে পারো, সেন্টিমিটারকে ইংরেজিতে সিএমও লিখতে পারো। তো মনে করো আমরা সিএম লিখলাম, একটু সুবিধা হইলো। অথবা তুমি বাংলাতে সেন্টিমিটারই লিখো, হ্যাঁ, যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট আমরা বাংলাতেই লিখি। তারপরে দেখো আমাদের এখানে বিসি এর দৈর্ঘ্য দেওয়া আছে, এ বি আর সিডি সমান না, তাহলে তুমি আরও ছোট করে লিখতে পারো। কিভাবে, যে এ বি সমান সিডি সমান আমাদের হচ্ছে 30 সেন্টিমিটার। ছোটো করে লিখলাম, আমাদের এক লাইন কমে গেল, না হলে আমাদের আবার সিডি সমান 30 সেন্টিমিটার লেখা লাগতো, ঝামেলা। তারপরে আমাদের এখানে দেখো দেওয়া আছে বিসি আর এডি সমান, তাহলে বিসি সমান এডি সমান আমরা লিখে নিলাম 26 সেন্টিমিটার। খুবই ভালো কথা। এবং আমাদের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, দেখো আমাদের এখানে বিডি কর্ণের দৈর্ঘ্যটা দেওয়া আছে, বিডি সে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 28 সেন্টিমিটার। ঠিক আছে, আমাদের এখানে জানতে চাইছে অপর কর্ণের দৈর্ঘ্য, তার মানে আমাদের এখানে এসি এর দৈর্ঘ্য কত সেটাই জানতে চাইছে। এই হচ্ছে আমাদের দেওয়া আছে এবং এই হচ্ছে আমাদের জানতে চাইছে, এটা আমরা বের করব। আসো বের করি আজকে। আশা করি যেদিন যাদের ক্লিয়ার হয়েছিল না সেদিন আজকে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা এবার কি শোনা যাচ্ছে, তুমি শুনতে পাচ্ছ? বলো তো, শুনতে পাচ্ছ? আচ্ছা একটু ইয়ারফোন ব্যবহার করবা, বুঝছো? ইয়ারফোন ব্যবহার করবা, অনেক গরম তো, ফ্যান চলতেছে, ফ্যান চলার কারণে সাউন্ড আসতে যাচ্ছে হয়তো। দেখো এরপরে আমাদের কাজ হচ্ছে, এখন আমরা কি করব, ত্রিভুজের ক্ষেত্রফল থেকে এখানে উচ্চতাটা বের করে ফেলতে পারি। তাহলে সেই উচ্চতার সাহায্য নিয়ে বা লম্বের সাহায্য নিয়ে আমরা পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে এখান থেকে যা চাচ্ছে সব বের করে ফেলতে পারবো। তাহলে দেখো এই ত্রিভুজটার সব কিছু আমরা জানি, এই ত্রিভুজের সব কিছু যেহেতু জানি, এখন এই ত্রিভুজ নিয়ে আমরা কাজ করব। এই যে এই ত্রিভুজের সব কিছু আমরা জানি, 3টা বাহুর দৈর্ঘ্য জানি, এই ত্রিভুজ নিয়ে কাজ করব। তাহলে ত্রিভুজ এ বি
ডি এ, ত্রিভুজ এ বি ডি এ, দেখো এ বি সমান কত 30 সেন্টিমিটার। এটুক সমান তুমি এ ধরে নিতে পারো বা না ধরলেও সমস্যা নাই। তারপরে দেখো আমাদের এখানে বিডি এর দৈর্ঘ্য দেওয়া আছে, সেটা হচ্ছে 28 সেন্টিমিটার। 28 সেন্টিমিটার। আমাদের এখানে এডি এর দৈর্ঘ্য দেওয়া আছে, এডি এর দৈর্ঘ্য দেওয়া আছে 26 সেন্টিমিটার। তাহলে এখন আমাদের কি লাগবে? অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা মানে কি? সবগুলা বাহুর যোগফলকে যদি পরিসীমা বলা হয়, তাহলে অর্ধ পরিসীমা হবে হচ্ছে যে ওই পরিসীমার অর্ধেক। তার মানে এখন আমরা লিখতে পারবো অতএব অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা S is equal to A plus B plus C divided by 2। তাহলে এটাকে তুমি A ধরে নাও, এটাকে তুমি B ধরে নাও, এটাকে তুমি C ধরে নাও। আমাদের জন্য ছোট হয়ে গেল আর কি, না হলে এর জায়গায় আমাকে আবার AB লেখা লাগতো, কষ্ট হয়ে যাইতো। তাহলে এখান থেকে তুমি S এর মান বের করে ফেলতে পারবা। দেখো A এর মান তুমি ধরছো হচ্ছে 30, তাহলে এখানে 30। B এর মান তুমি ধরছো হচ্ছে 28, ধরছো না, দেওয়া আছে আর কি। C এর মান দেখো দেওয়া আছে হচ্ছে 26 ডিভাইডেড বাই 2। ক্যালকুলেশন করে বলো তো কত হয়? 30 প্লাস 28 প্লাস 26 যোগ করবা, তারপরে ভাগ দেবা হচ্ছে 2 দিয়ে, ভাগ দিলে 42 পাওয়া যায়। তার মানে এটার অর্ধ পরিসীমা আমরা পেয়ে গেলাম, সেটা হচ্ছে আমাদের 42 সেন্টিমিটার। অর্ধ পরিসীমা পেয়ে গেলে আমরা ক্ষেত্রফল জানি কি? ওই যে রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এস মাইনাস সি। এখন এই সূত্রটা অ্যাপ্লাই করে ক্ষেত্রফল বের করবো। অতএব ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে? তাহলে ওই যে একই সূত্র, রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি আর এখানে হবে এস মাইনাস সি। তাহলে তুমি মান বসাই দাও, মান বসাই দিলেই তো তুমি ক্ষেত্রফলটা পেয়ে যাবা। এস এর মান কত? আমরা পেলাম হচ্ছে 42। তাহলে এস 42, এর মান কত? এর মান আমরা ধরছি 30। তারপরে এস 42, বি এর মান তুমি কত ধরছো? বি এর মান ধরছো হচ্ছে 28। আচ্ছা, এখানে 42 মাইনাস হবে হচ্ছে 26। কাজ শেষ। এবার তুমি দেখো এখান থেকে কত পাও, রুট ওভার দাও, তারপরে 42 লিখো, তারপরে বিয়োগ করো, বিয়োগ করো 42 মাইনাস কত? 30। তোমরা ক্যালকুলেটর চালাইতে না পারলে সামনে আমরা ক্যালকুলেটর চালানোর একটা সেশন নেব, তোমাদেরকে আমি একটা ক্যালকুলেটর কেনার পরামর্শ দিয়েছি, সেই ক্যালকুলেটরটা কিনে ফেলো। সেটা হচ্ছে যে যদি পাও তাহলে fx 991 ex, যদি এটা না পাও fx 991 ef প্লাস, এই দুইটার মধ্যে যে কোনো একটা, যেটা বাজারে পাবা সেটা কিনে ফেলবা, ঠিক আছে? তাহলে আমি তোমাদেরকে ক্যালকুলেটরগুলো এই কম্পিউটার স্ক্রিনে এনে দেখাইতে পারবো, ঠিক আছে? তারপরে দেখো 42 মাইনাস 28, তারপরে কত আমাদের আছে হচ্ছে 42 মাইনাস 26। যদি করে দিই আমাদের এখানে আসে হচ্ছে 300, রুট করে দিবা একবারে, তাহলে এখান থেকে পাবা হচ্ছে 336 সেন্টিমিটার স্কোয়ার, ঠিক আছে? একবারে কিন্তু রুট করেছি, তাহলে এটাই পাওয়া যায় 336 সেন্টিমিটার স্কোয়ার, কারণ বর্গ সেন্টিমিটার, সেজন্য সেন্টিমিটার স্কোয়ার। এরপরের কাজ আমাদের জন্য সহজ। এবার আমাদের কি কাজ করতে হবে? দেখো যে কোনো ত্রিভুজে তুমি যদি ভূমি আর উচ্চতা জানো, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রে বলা হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। দেখো এই ত্রিভুজের যদি আমরা উচ্চতাকে ধরে নিই, এই ত্রিভুজের উচ্চতাকে যদি আমরা এটা ধরে নিই যে এটা আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আর কি, তাহলে আমরা কি বলতে পারবো? আমরা বলতে পারবো, দেখো আমরা ধরে নিলাম যে এই ত্রিভুজের উচ্চতা এটা, তাহলে এই উচ্চতাকে আমরা এইচ নাম দিয়ে দিলাম, ঠিক আছে? তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি হবে এবি আর উচ্চতা হচ্ছে আমাদের এইচ। তাহলে আমরা কি লিখতে পারবো আবার? তাহলে এটুকু আমরা মুছে দিই, এটুকু আমাদের দরকার নেই, আমরা এখানে তাহলে লিখতে পারবো। দেখো এখানে আমরা তাহলে লিখতে পারবো আবার ত্রিভুজ এ বি ডি এর ক্ষেত্রফল, আমাদের এক কথা আমাদের উদ্দেশ্য ছিল হচ্ছে উচ্চতাটা বের করা। ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো তুমি এখানে ত্রিভুজ এবিডি এর ক্ষেত্রফল তুমি বের করে আসছো 336, তাহলে এখানে তুমি লিখে দাও 336 সমান হাফ, তুমি ভূমির মান দেখো দেওয়া আছে হচ্ছে এবি, এবি লেখো, আর তুমি উচ্চতার মান দেখো তুমি ধরেছো হচ্ছে এইচ, এটা তুমি ধরেছো, তাহলে এখান থেকে দেখো তুমি এবি এর মান জানো না, এবি এর মান বসায় দাও, তাহলে 336 সমান হাফ, আর এবি এর মান তুমি ধরে দেওয়া আছে দেখো 30, তাহলে এবি এর জায়গায় তুমি 30 লিখে দিলে, আর এখানে এইচ আছে। তাহলে এইটা ক্যালকুলেশন করলে এই সমীকরণের মধ্যে এইচ ছাড়া কি আর কোনো চলক আছে? নাই। তাহলে এই সমীকরণ সমাধান করে ফেলা যায়, সেটা হচ্ছে 336, দেখো এদিকে 2 ভাগ অবস্থায় আছে, তাহলে এদিকে আসলে গুণ হয়ে যাবে, তাহলে 336 ইন্টু 2, তারপরে দেখো 30 এখান থেকে গুণ অবস্থায় আছে, তাহলে এদিকে আসলে ভাগ হয়ে যাবে,
তাহলে হইলো হচ্ছে 22.4। তাহলে এইচের মান তুমি পাইলে হচ্ছে 22.4। তুমি যদি না বোঝো তুমি এভাবে ভেঙে ভেঙে করো, সমস্যা নাই। তাহলে দেখো 30 এইচ সমান হচ্ছে 336 ইন্টু 2, তারপরে কি এই 30টা এদিকে গুণ অবস্থায় আছে, এদিকে ভাগ হয়ে যাবে, তাহলে 336 ইন্টু 2 ডিভাইডেড বাই 30 যদি করো এটা আসে হচ্ছে আমাদের 22.4 মিটার। কাজ শেষ, আমরা এইচের মান পেয়ে গেছি। তাহলে এবার আমরা যেটা কাজ করব, দেখো আমাদের তো আসলে পিথাগোরাসের উপপাদ্যের জন্য সমকোণী ত্রিভুজ লাগবে। তো এখন আমরা সমকোণী ত্রিভুজটাই আসলে বানাবো। কিভাবে বানাবো দেখো, আমরা যদি এই বাহুটাকে এদিকে বর্ধিত করি, ঠিক আছে, বর্ধিত করলাম ধরো, হ্যাঁ, বর্ধিত করার পরে এই সি বাহু থেকে এখানে একটা লম্বটা অঙ্কন করি, তাহলে তুমি বলো তো এই যে এখানে যে এইচ, এটাই তো এখানে, মানে আমি যদি এক কথায় আরবার নাম দিয়ে দিই, এটা ধরো এম নাম দিলাম, এটা আমরা এন নাম দিলাম, তাহলে এখানে আমাদের যেই এ বি এম আর এখানে যে সি এন দুইটাই তো সমান। কারণ কি দেখো তো, দুইটাই সেম, দুইটা সমান্তরাল বাহুর মধ্যে অবস্থিত, আবার দুইটাই হচ্ছে লম্ব, এখানেও 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি, তাহলে এই দুইটার উচ্চতাই সমান। তাহলে এটা যদি এইচ হয়, এটাও আমাদের এইচ হবে। তাহলে দেখো তো এই যে এই সমকোণী ত্রিভুজ যদি আমরা ব্যবহার করতে চাই, আসলে আমাদের কি লাগবে, আমাদের হচ্ছে সিএন এর মান জানা লাগবে। আমরা অলরেডি জেনে গেছি সিএন হচ্ছে আমাদের এইচ। আমাদের এ এন এর মান জানা লাগবে, আমরা এর ভিতরে এ বি এর মান জানি, আর বি এন এর মানটা বের করতে হবে। তো বি এন এর মান কিভাবে বের করব, তুমি দেখো, তুমি এখানে আরেকটা ছোট সমকোণী ত্রিভুজ আছে, এই ছোট সমকোণী ত্রিভুজের মধ্যে দুইটা বাহুর দৈর্ঘ্য তুমি জানো, কি কি, এই যে এইচ এর মান জানো, আবার এসে বিসি এর মান জানো। তাহলে এই বাহুটা ব্যবহার করলে তুমি এখান থেকে বি এন এর মানটা পেয়ে যাবা। তা আসো ব্যবহার করি। তাহলে এখন আমরা কি করব, আবার ত্রিভুজ বিসিএন এ, আবার ত্রিভুজ বিসিএন এ আমরা কি লিখতে পারবো, পিথাগোরাসের উপপাদ্য হতে আমরা লিখতে পারবো অতিভুজ স্কয়ার। এই ত্রিভুজ বিসিএন এ অতিভুজ হচ্ছে বিসি স্কয়ার সমান লম্ব স্কয়ার, লম্বকে তুমি সিএন ধরো, সিএন স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমিকে তুমি বিএন ধরো, বিএন স্কয়ার। তুমি তো আশা করি লম্ব, ভূমি, অতিভুজ এগুলো চেনো। তাহলে বিসি এর মান দেখো, তোমার দেখো দেওয়া আছে হচ্ছে 26 সেন্টিমিটার, এই যে বিসি সমান 26 সেন্টিমিটার। তাহলে এখানে তুমি লিখে দিলা 26 স্কয়ার, সিএন হচ্ছে আমাদের এইচ এর মান আমরা বের করছি 22.4 হোল স্কয়ার, আর এখান থেকে বিএন এর মান আমরা বের করব, তাহলে বিএন স্কয়ার। তাহলে এখান থেকে তুমি কি করবা, এই যে 22.4 স্কয়ারকে এই পাশে আনলে মাইনাস 22.4 স্কয়ার, আর স্কয়ারকে রুট করে দিলে একবারে লিখে দিতে পারবা, রুট ওভার 26 স্কয়ার মাইনাস 22.4 স্কয়ার সমান বিএন। তাহলে এখান থেকে বিএন এর মানটা তুমি কত পাইলা দেখো, আমি তোমাকে ক্যালকুলেশন করে দেখাই, আমার সাথে সাথে ক্যালকুলেশন করবা, তাহলে ক্যালকুলেটর টিপার যে দক্ষতা সেটা তোমাদের বাড়বে। তাহলে 22.4 হোল স্কয়ার যদি করো, এটা আসে হচ্ছে আমাদের 13.2, এটা আসে আমাদের 13.2 সেন্টিমিটার। তাহলে আমরা বিএন এর মানও পেয়ে গেছি, দেখো বিএন এর মান পাইলাম হচ্ছে 13.2 সেন্টিমিটার। তার মানে আমরা এতক্ষণ পর্যন্ত যা যা পাইলাম এটুকুই আমাদের যথেষ্ট অঙ্কটা কমপ্লিট করার জন্য। অঙ্কটা আমরা কমপ্লিট করি। এটা হচ্ছে আমাদের সেই চিত্র। এখন আমরা কি করব, অঙ্কটা কমপ্লিট করব। দেখো আমাদের এখন এসি এর মান বের করা লাগবে না, কারণ এসিটাই তো আমাদের কর্ণ, আমাদের বলছিল অপর কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা কি করব, এই যে এই সমকোণী ত্রিভুজ লিখব, তাহলে এখানে লিখব, এখানে ত্রিভুজ এ সি এন, এসিএন কেন, এই যে এ সি এন, এই একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এই অঙ্ককে এর চেয়েও বড় করে করা যায়, মানে আরও ভেঙে ভেঙে লেখা যায়। যেহেতু তুমি বড় হয়ে যাবা বা বড় হয়ে যাচ্ছ, তাই এত কিছু লেখার প্রয়োজন নেই। তারপরে লিখতে আরো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে তুমি কি পাইবা, তুমি পাইবা অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এই ত্রিভুজের মধ্যে সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি, তাহলে এটা আমাদের অতিভুজ, সেটা হচ্ছে আমাদের এসি। তাহলে এখানে লিখতে পারবা এসি স্কয়ার সমান বাকি দুটো বাহুর স্কয়ারের যোগফল, তাহলে সিএন স্কয়ার প্লাস তারপরে লিখতে পারবা এএন স্কয়ার, তাহলে এখান থেকে তুমি এসি এর মানটা বের করে ফেলতে পারবা, কারণ বাকি সব কিছুর মান তুমি জানো। তাহলে এসি এর মান হবে হচ্ছে রুট ওভার সিএন স্কয়ার, সিএন হচ্ছে আমাদের এইচ এর মানে এইচ স্কয়ার প্লাস এএন এর মধ্যে কি কি আছে দেখো তো, এ বি আছে আর বিএন আছে, তাহলে এএন কে তুমি ভেঙে
এ বি প্লাস বি এন লিখতে পারো, তাহলে তারপরে স্কোয়ার। তাহলে এবার শুধু মান বসায় দাও, তাহলে দেখো এসি এর মান বের হয়ে আসবে। তুমি এইচ এর মান বের করছো, এইচ এর মান কত বের করছো, এইচ এর মান বের করছো হচ্ছে 22.4। তাহলে এখানে তুমি লিখলে 22.4 তারপরে হোল স্কোয়ার প্লাস এবি এর মান দেখো দেওয়া আছে 30, আর বিএন এর মান তুমি কেবল বের করলা, সেটা হচ্ছে 13.2। তাহলে এখানে লিখলা 13.2 হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখান থেকে তুমি এসি এর মান পেয়ে গেলা। এই অঙ্কটা বড়, পরীক্ষায় করতেও তোমাদের টাইম লাগবে, আমারই যেহেতু এত টাইম লাগতেছে তোমার টাইম লাগবে, এটাই অবভিয়াস। তাহলে 22.4 স্কোয়ার প্লাস, তাহলে 30, তুমি যখন এটা 2-3 বার প্র্যাকটিস করবা তখন টাইমটা কমে আসবে। তবে এটা একবার করে যে তুমি পেরে যাবা আসলে ব্যাপারটা এরকম না। তাহলে এটার মান আসে হচ্ছে আমাদের 48 এটা একবারে ক্যালকুলেশন যদি করো তাহলে এটা আসে হচ্ছে 48.66 সেন্টিমিটার। তার মানে যে দেখো এই কর্ণটার দৈর্ঘ্য ছিল 28, আর এই এসি কর্ণের যে দৈর্ঘ্য আসলো সেটা হলো 48.66 সেন্টিমিটার। তাহলে এটা বৃহত্তম কর্ণ আমি ঠিকই ধরেছিলাম। তাহলে বলো অঙ্কটা বুঝেছো কিনা? আমি আরেকবার বলি আমি কি করলাম। আমাদের উদ্দেশ্য ছিল উচ্চতা বের করা। উচ্চতা বের করার জন্য প্রথমত আমি স্টেপগুলো বলি, দেখো স্টেপ মনে রাখলে অঙ্ক সহজ। প্রথমত একটা যেই ত্রিভুজের সবগুলা বাহুর দৈর্ঘ্য জানা আছে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে নিবা। তারপরে সেই ত্রিভুজের যদি মানে যে কোনো একটা ত্রিভুজের ক্ষেত্রফলই হয় হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করলা, এই ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য জানো, তাহলে ওখান থেকে উচ্চতার মানটা বের করা যায়। তাহলে ওই সূত্র দিয়ে আমরা কি করলাম, ওই ত্রিভুজের উচ্চতা এইচ বের করে নিলাম। ওই ত্রিভুজের যে উচ্চতা ওইটাই তো সামুদ্রিকের উচ্চতা, তাই না? তাহলে এবার আমরা কি করব, আমাদের যেহেতু এসি এর দৈর্ঘ্য বের করতে হবে, তাহলে সি বিন্দুতে আমাদের একটা মানে সি বিন্দু থেকে ওই এবি এর উপরে একটা লম্ব আঁকাতে হবে। কিন্তু লম্বটা আবার বর্ধিত অংশে চলে যাচ্ছে। তুমি চাইলে কথাটুকু লিখে নিতে পারো, না লিখলেও তোমার স্যার বুঝে নিবে যদি চিত্র তুমি আঁকায় দাও। তাহলে লম্ব আঁকায় দিলা, তারপর একটা সমকোণী ত্রিভুজ পেয়ে গেলা। এখন ওই সমকোণী ত্রিভুজ থেকে তুমি এসি বের করতে গিয়ে তুমি দেখতেছো যে তোমার বিএন এর মানটাও লাগবে। তাহলে তুমি বিএন এর মান কই পাবা? সেই বিএন এর মান বের করার জন্য তোমাকে আরও কিছু তথ্য দেওয়া আছে। সেটা কি তথ্য দেওয়া আছে? বিএন এর মান বের করার জন্য দেখো এই যে ছোট একটা সমকোণী ত্রিভুজ দেওয়া আছে বিসিএন, এই ত্রিভুজ থেকে তুমি বিএন এর মান বের করে নিলা। তাহলে বিএন এর মান বের করার পরে তুমি তারপরে কি করবা, এসি এর মানটা বের করে ফেলতে পারো। এই যে এইভাবে। বলো তো বুঝতে পেরেছো কিনা? ঠিক আছে, ধন্যবাদ। বাকিটা বুঝতে পারছো? এই অঙ্ক কিন্তু করাই দিয়েছি। আচ্ছা, এই অঙ্ক করাই দিয়েছি। তাহলে দেখো এটা আমাদের সহজ। রম্বসের ক্ষেত্রফল মানেই সহজ, কারণ রম্বসের ক্ষেত্রফল আসলে ছোট। আসলে এটা আমরা মুছে দিয়ে আগে তারপরে এটা সমাধান করি। আমরা কালকে 16.3 শুরু করে দিব। 16.3 উপরে 2টা লেকচার লাগবে মোস্ট প্রবাবলি, অথবা দ্বিতীয় ক্লাসেই আমরা 16.4 শুরু করে দিতে পারবো, কারণ ওটা খুবই ছোট একটা অধ্যায়। হ্যাঁ, রম্বসের পরিসীমা দেওয়া আছে। তাহলে আগে রম্বস আসলে চিনি, যে রম্বসের রিভিউ করে দিই। আমরা অনেক আগে পড়াশোনা করছি, আমরা ভুলে যাইতেই পারি। মানুষ মাত্রই মরণশীল, ম্যান ইজ মর্টাল, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা ভুলে যাইতেই পারি। ভুলে যাওয়া কি দোষের? ভুলে যাওয়া দোষের না, তবে প্র্যাকটিস না করা দোষের। প্র্যাকটিস করতে হবে। এটা কেটে দিই। আচ্ছা দেখো, এটা যদি আমাদের একটা রম্বস হয়, রম্বস মানে কি প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান। এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুর দৈর্ঘ্য এ হবে, এই বাহুর দৈর্ঘ্য এ হবে, এই বাহুর দৈর্ঘ্য এ হবে। আচ্ছা ঠিক আছে, এতটুকু বুঝলাম। এরপরে দেখো, যদি রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে এবং অপর কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, ঠিক আছে? রম্বসের যদি দুইটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া থাকে, মনে করে একটা কর্ণের দৈর্ঘ্য D1 আর একটা কর্ণের দৈর্ঘ্য D2, তাহলে সেই রম্বসের যে ক্ষেত্রফল সেটা হবে হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এটা হচ্ছে সেই রম্বসের ক্ষেত্রফল। ঠিক আছে, কাজ শেষ। এবার আমাদের বলতেছে কি, দেখো রম্বসের পরিসীমা দেওয়া আছে, মানে কি রম্বসের 4 বাহুর যোগফল দেওয়া আছে। তাহলে তুমি চাইলে একটা চিত্র আঁকায় নিতে পারো রম্বসের, আমাদের অঙ্ক করতে সুবিধা হবে। মনে করো এটা আমাদের সেই রম্বস, তাহলে এটা আমাদের একটা শীর্ষ, এটা আমাদের একটা শীর্ষ, এটা আমাদের আর একটা শীর্ষ, এটা আমাদের শীর্ষ, এটা আমাদের শীর্ষ। এখন তুমি ধরে নিলাম মনে করো এ বি সি ডি একটি রম্বস। তাহলে এই রম্বসের ক্ষেত্রে, রম্বস মানে কি আমরা দেখেছিলাম যে বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল। এক কথায় সবগুলো বাহু সমান এবং সমান্তরাল, এবং আমি বলি রম্বস হচ্ছে সেই চতুর্ভুজ যেই চতুর্ভুজের প্রত্যেকটি বাহু সমান এবং বিপরীত বাহুগুলো সমান্তরাল, কিন্তু কোনগুলো সমকোণ না, তাকে আমরা বলি হচ্ছে রম্বস। তাহলে এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, এই বাহুর দৈর্ঘ্য এ হবে, এই বাহুর দৈর্ঘ্য এ হবে, এই বাহুর দৈর্ঘ্য এ হবে। তাহলে তুমি মনে করতে পারো, মনে করি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য
কত তুমি ধরে নিলা এই। অতএব আমাদের যেহেতু পরিসীমা বলেছে, অতএব আমরা এখান থেকে পরিসীমা বের করে নিতে পারবি। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য যদি এ হয় তাহলে পরিসীমা কত হবে বলো, না বলতে পারলে পিটাবো আমি। কত হয়, কত হবে, 4a। থ্যাংক ইউ। তাহলে এটার ক্ষেত্রফল হবে 4a। এবার একক তুমি কি দিবা, এককের জন্য তুমি তাকাবা আছে পরিসীমার একক কি দেওয়া আছে, পরিসীমার একক সেন্টিমিটার আছে, তাহলে এটাও সেন্টিমিটার হবে, নো ডাউট, আনডাউটেডলি। আচ্ছা, তাহলে এটাও তো এই একই রম্বসের পরিসীমা আর এটাও তো এই রম্বসেরই পরিসীমা, তাহলে প্রশ্ন মতে দুইটা পরিসীমার সমান। তাহলে তুমি লিখতে পারবা প্রশ্ন মতে, তোমরা কিন্তু নোট করবা, ক্লাস শেষ হলে আমি তো স্লাইড দিয়ে দিই, ডেসক্রিপশন বক্স সবগুলোরই স্লাইড থাকে, ওখান থেকে দেখে সুন্দরভাবে নোট করে নিবা। ক্লাস টাইমেও আমার সাথে যতটুকু পারো লিখবা, আর ক্লাস শেষ হলে ওখান থেকে দেখে সুন্দরভাবে নোট করে নিবা তোমার সুবিধা মতো। ঠিক আছে, প্রশ্ন মতে যে 4a = 180। তাহলে এখান থেকে তুমি রম্বসের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে যাবা, সেটা কত পাবা দেখো, তাহলে 180 / 4, এটা পাইলাম হচ্ছে আমরা 45। তাহলে 180 / 4 এটা আমরা পেলাম হচ্ছে 45। একক কী হবে, সেন্টিমিটার। রম্বসের এক বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন আমরা দেখি আমাদের কি বলতেছে। ভালো কথা, আমাদের এটা শেষ। এবং ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে 54। ঠিক আছে, রম্বসের ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 54, অপর কর্ণের দৈর্ঘ্য এবং ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে দেখো, আমরা রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি জানি, যে হাফ ইন্টু d1 ইন্টু d2। তার মানে কি, দুইটা কর্ণের দৈর্ঘ্য যদি জানি তাহলে রম্বসের ক্ষেত্রফল বের করতে পারবো। একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, আর একটা কর্ণের দৈর্ঘ্য বের করা লাগবে না, তো সেটা বের করার জন্য আমাদেরকে আগে কর্ণগুলো যোগ করতে হবে। তার সাথে যোগ করে দিই, মনে করো এটা আমাদের একটা কর্ণ আর এটা আমাদের আর একটা কর্ণ। এই দুইটা কর্ণের মধ্যে তুমি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছ একটা কর্ণ বড় আর একটা কর্ণ ছোট। তুমি ছোটবেলায় পড়ে এসেছো যে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এই যে রম্বসের একটা কর্ণের দৈর্ঘ্য ছিল আমাদের d1 আর একটা কর্ণের দৈর্ঘ্য ছিল আমাদের d2। ঠিক আছে, মানে এক কথায় আমি তোমাকে একটু বাইরে লিখে দিই তাহলে আমার সুবিধা হবে। যে এখানে আমরা ধরে নিলাম যে আমাদের যেই এসি সেটা সমান d1 আর আমাদের যেই বিডি এটা সমান আমাদের d2, আমরা ধরে নিলাম। ঠিক আছে, রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এর অর্থ হচ্ছে এখানে এগুলো সমকোণ তৈরি হবে, প্রত্যেকটাই সমকোণ। এবং এই যে একটা বিন্দু, এই যে এই বিন্দুটা পাইছে, এই বিন্দুর নাম মনে করে দিলাম ও, এই ও বিন্দুতে তারা সমদ্বিখণ্ডিত হবে। তার মানে এই এসি টোটালটার দৈর্ঘ্য ছিল আমাদের d1, আর তার মানে এ এর দৈর্ঘ্য হবে d1/2, সমদ্বিখণ্ডিত করে মানে অর্ধেক হয়েছে। হ্যাঁ, তার মানে এটুকের দৈর্ঘ্য হবে d2/2, এটুকের দৈর্ঘ্য হবে হচ্ছে d2/2। কাজ শেষ। ওকে, আমরা বুঝে গেছি। আচ্ছা, এবার আসো, এবার আমরা একটা কাজ করি। আমাদের দেখো ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দিয়েছে 54। তুমি এসিকে ক্ষুদ্রতম ধরতে পারো অথবা বিডিকেও ক্ষুদ্রতম ধরতে পারো। মনে করো এসিকে তুমি ক্ষুদ্রতম ধরলা, তার মানে কি এসি সমান d1 সমান তোমার দেওয়া আছে হচ্ছে 54 সেন্টিমিটার। এখানে তুমি লিখে নিলা এখানে, আর এটা তুমি মনে করলা, মনে করি। ঠিক আছে, তোমার অঙ্কের ভাষাটা তোমার নিজের ব্যক্তিগত, তুমি যা প্রকাশ করতে চাও, তোমার এক কথায় তুমি যদি স্টেপ জানো, তুমি যা প্রকাশ করতে চাও তুমি নিজের ভাষায় প্রকাশ করতে পারো। ঘট বাঁধা নিয়মেই অঙ্ক করতে হবে এমন কোনো কথা নেই। দেখছো, মানে তুমি যদি জানো তুমি কি করতে চাও। দেখো, আমার এখন উদ্দেশ্য হচ্ছে d2 এর মান বের করা। d2 এর মান বের করার জন্য আমি কি করব, যে কোনো একটা ত্রিভুজ ব্যবহার করব। এখানে দেখো 4টা ত্রিভুজ হয়েছে ছোট ছোট, এই যে এই একটা, যে কোনো একটা ত্রিভুজ ব্যবহার করলেই আমার হবে। আমি মনে করি এই ত্রিভুজটাই ব্যবহার করব, এই ত্রিভুজটা ব্যবহার করব। এই ত্রিভুজ কীভাবে ব্যবহার করব, দেখো এই ত্রিভুজে এটা যেহেতু সমকোণ, তার মানে কি এটা একটা সমকোণী ত্রিভুজ। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমি জানি হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। সমকোণের বিপরীত বাহুকে আমরা আসলে কি বলি, সমকোণের বিপরীত বাহুকে আমরা অতিভুজ বলি। তার মানে এ হচ্ছে আমাদের অতিভুজ হবে, আর এই বাকি দুটা স্কয়ারের যোগফল হবে। তাহলে আমি লিখতে পারি যে কোনো একটা ত্রিভুজ নিতে পারো, শুধু এই ত্রিভুজই নিতে হবে এটা না, 4টার মধ্যে যে কোনো একটা ত্রিভুজ নিলে সেম জিনিস পাওয়া। ঠিক আছে, তাহলে আমরা মনে করো ত্রিভুজ BOC একটি কি ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। এটা কেন সমকোণী ত্রিভুজ কারণ হিসাবে লিখতে পারো, যেহেতু রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমকোণে সমদ্বিখণ্ডিত করে, সমদ্বিখণ্ডিত করে। ভালো কথা, এই কারণে এটা একটা সমকোণী ত্রিভুজ। সমকোণে করতেছে মানে একটা সমকোণী ত্রিভুজ।
এরপরের কাজ তুমি লিখতে পারো পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করতে পারো এই ত্রিভুজে, সেটা হবে হচ্ছে অতিভুজ স্কয়ার, তার মানে কি এ স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। এক কথায় আমি আগে লিখে নিই তাহলে ভালো হবে, সেটা হচ্ছে যে বিসি স্কয়ার সমান আমরা লিখতে পারবো হচ্ছে ওবি স্কয়ার, তারপরে লিখতে পারবো ওসি স্কয়ার। এবার মান বসায় দাও, বিসি এর মান দেখো হচ্ছে এটা হচ্ছে আমাদের রম্বসের বাহুর দৈর্ঘ্য যেটা আমাদের এ, তাহলে এ স্কয়ার সমান ওবি, ওবি কত, ওবি দেখো d2/2, তাহলে d2/2 তারপরে দাও হোল স্কয়ার প্লাস ওসি, ওসি এর মান কত d1/2, d1/2 এরপরে দাও হোল স্কয়ার। তুমি দেখো এ আর d1 এর মান তুমি জানো, তাহলে এ আর d1 এর মান বসা দিলে d2 এর মান বের করতে পারবা। এ এর মান তুমি জানো হচ্ছে 45, 45 স্কয়ার সমান d2 এর মান তুমি জানো না, বের করবা d2/2 থাকলো, একবারে স্কয়ার করে দিলে আমাদের জন্য সুবিধা, তো আসো স্কয়ার করে দিই। তাহলে d2 কে স্কয়ার করলে d2 স্কয়ার ডিভাইডেড বাই 2 কে স্কয়ার করলে হচ্ছে 4 প্লাস d1, d1 এর মান আমাদের দেওয়া দেখো দেওয়া আছে 54, 54 ডিভাইডেড বাই 2 তারপরে হোল স্কয়ার। আচ্ছা কাজ শেষ। এবার আমাদের দেখো এর ভিতরে d2 ছাড়া কিচ্ছু নাই, তাহলে d2 কে সমাধান করা যায়, 45 কে স্কয়ার করো, 45 স্কয়ার আসে হচ্ছে 2025, এখানে d2 স্কয়ার ডিভাইডেড বাই 4 প্লাস 54 কে 2 দ্বারা ভাগ করো, 54 ভাগ 2, 54 কে 2 দ্বারা ভাগ করলে আসে হচ্ছে আমাদের 27, 27 কে স্কয়ার করো, তাহলে 27 কে স্কয়ার করে একবারে আসে হচ্ছে 729, 729। তাহলে এই জিনিসটা এদিকে যোগ আছে, এদিকে আসলে বিয়োগ করে দিতে পারবা, তাহলে তুমি লিখতে পারবা যে 2025 মাইনাস 729 সমান এখানে d2 স্কয়ার ডিভাইডেড বাই 4 ছিল, থাকুক। আচ্ছা এবার আমরা কি করতে পারি দেখো, আমরা এখানেই লিখি। এবার আমরা যেটা করতে পারবো যে এই যে বিয়োগ করে দিই, তাহলে আমাদের হলো 2025 মাইনাস 729 পাইলাম হচ্ছে 1296। তাহলে d2 আমরা একটু লিখি, ধরো আমরা লিখতে পারবো d2 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 সমান বিয়োগ করলে পাওয়া যায় হচ্ছে 1296। তাহলে তুমি এখন 4 কে এদিকে ভাগ অবস্থায় আছে, এদিকে গেলে গুণ করে দিতে পারো, তাহলে 1296 ইন্টু 4, তাহলে ইন্টু করো 4 দাও, এটা আসে হচ্ছে আমাদের 5184, 5184। তাহলে d2 এর মান কত আসে বলো তো, রুট করে দিতে হবে না, রুট করে দাও, রুট করে দিলে দেখো পাবা হচ্ছে 72, মানে 5184 কে রুট করলে পাওয়া যাচ্ছে 72। একক কি হবে, শেষে যাই একক লিখবা, তাহলে ঝামেলা নেই, একক হবে সেন্টিমিটার, কারণ ওই আরেকটা কর্ণের দৈর্ঘ্য তো সেন্টিমিটারেই আছে। তাহলে আমরা পেয়ে গেলাম d2 এর মান, দুইটা কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেছি। তাহলে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য চেয়েছিল, সেটা আমরা বের করে ফেললাম, এটা হচ্ছে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের অপর কর্ণের দৈর্ঘ্য, অপর কর্ণের দৈর্ঘ্য। ওকে, আমাদের এরপরে চেয়েছিল ক্ষেত্রফল। আমরা কি জানি, আমরা রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র জানি হচ্ছে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। অতএব তুমি লিখতে পারবা অতএব রম্বসের ক্ষেত্রফল, অতএব রম্বসের ক্ষেত্রফল হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল d1 ইন্টু d2, ডি হাফ আর d1 এর মান দেখো তোমার দেওয়াই ছিল, সেটা হচ্ছে আমাদের 54, আর d2 এর মান আমরা বের করে ফেললাম, সেটা হচ্ছে 72। তাহলে করে দাও, তাহলে হাফ ইন্টু 54 ইন্টু 72 করে দিলে আসে 1944 বর্গ সেন্টিমিটার, বর্গ সেমি। বলো তো অঙ্কটা বুঝতে পেরেছো কিনা, বুঝতে পেরেছো কি? আমি সামারি করি, আমাদেরকে রম্বসের পরিসীমা দেওয়া ছিল, এখান থেকে আমাদের হিন্ট ছিল রম্বসের বাহুর দৈর্ঘ্য বের করা, আমরা বাহুর দৈর্ঘ্য বের করে ফেললাম। তারপরে আমাদের এখন একটা ক্ষুদ্রতম কর্ণের দৈর্ঘ্য দিয়েছে, তারপর বলছে অপর কর্ণ এবং ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা জানি যদি রম্বসের দুইটা কর্ণের দৈর্ঘ্য জানি, তাহলে সেই রম্বসের ক্ষেত্রফল হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। তাহলে আমাদেরকে অপর কর্ণের দৈর্ঘ্য বের করতে হবে। এখন অপর কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য কি করতে পারি, ওই যে একটা ছোটোবেলায় শিখেছিলাম ওটা ব্যবহার করতে পারি, যে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে ওইভাবে একটা সমকোণী ত্রিভুজ নিলাম চারটার মধ্যে থেকে, সেই ত্রিভুজে আমরা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলাম, সেই উপপাদ্য থেকে আরেকটা কর্ণের দৈর্ঘ্য বের করে ফেললাম, তারপরে সেই কর্ণের দৈর্ঘ্য ব্যবহার করে ক্ষেত্রফল বের করে ফেললাম। বলো তো বুঝতে পেরেছো কিনা? সবাই বুঝতে পেরেছো? শিখতো, বুঝতে পেরেছো? শিখতো। মিফতাহুল ইপ্তিমনি কি ঘুমাই গেছো না আছো? ঘুমাই গেছো?
তুমি কি ঘুমাই গেছো না আছো? রুনি আছো? আছে। এই দেখো দেখো, তোমার বান্ধবী ঘুমাই গেছে, বুঝছো? তোমার বান্ধবীকে ডেকে তুলো, আমি শিওর সে ঘুমাই গেছে, বুঝছো? ও শিওর ঘুমাই গেছে। মনে করো ফোন সামনে আছে আর ও হা করে ঘুম পাড়তেছে। এতে কি তোমার কি বান্ধবী, এত ঘুম! আচ্ছা যাই হোক, আসো তারপরে আমরা দেখি। অনলাইন ক্লাসে ঘুম ভালোই হয়, বুঝছো? আচ্ছা আসো তারপরে মোবাইলটা বুঝছেন ভাই স্ট্যান্ডে রাইখা ঘুমাইলে কি একটা ফিল আসে সেই ফিল আসে না? কানে হেডফোনটা দিয়ে। কিন্তু কিন্তু এত ফিল নেওয়া যাবে না, মনে হচ্ছে কোনো একটা এপিসোড দেখতেছি, এপিসোড দেখতে দেখতে কখন যে ঘুমাই গেছি টের পাই নাই। ইপ্তির তাই অবস্থা হয়েছে। আসো আসো, এবার আমরা ট্র্যাপিজিয়ামের এটা করব। আমারও ভাই বুঝছেন চোখে লাইগা আসলে ঘুমাইয়া পড়ছি। হুম। আরে বাবা, আমরা ট্রাপিজিয়াম এটা করব, তারপরে এটা করব। আসো করি। বলছে একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুটির দৈর্ঘ্যের অন্তর যদি 8 সেন্টিমিটার হয় এবং লম্ব দূরত্ব যদি 24 সেন্টিমিটার হয়, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল দেওয়া আছে, তবে বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো। আসো বের করি, সমস্যা নেই। যা দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করব, দেখবা মিলে গেছে। ঠিক আছে, যা দেওয়া আছে তার বাইরে তো কিছু করবো না, যা দেওয়া আছে সেই অনুযায়ী কাজ করবো। তাহলে প্রথম কথা, ট্রাপিজিয়াম কাকে বলে? যার এক জোড়া বাহু সমান্তরাল তাকে আমরা ট্রাপিজিয়াম বলি। তাহলে এটা হচ্ছে একটা ট্রাপিজিয়াম। এই ট্রাপিজিয়ামের এই যে এই জোড়া বিপরীত বাহু সমান্তরাল, এই বাহু, এই বাহু, এই বাহু, এই বাহু সমান্তরাল। একটু নামকরণ করে দাও, এ বি সি ডি। এই এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল। ট্রাপিজিয়ামে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অন্তর দেওয়া আছে 8 সেন্টিমিটার। তাহলে মনে করো ট্রাপিজিয়ামের এই বাহুর দৈর্ঘ্যকে তুমি ধরে নাও এ, এই বাহুর দৈর্ঘ্যকে ধরে নাও বি। তাহলে তুমি কি করলা? মনে করলা না? তাহলে তুমি লেখো মনে করি। যেহেতু চিত্র আঁকায় দিয়েছো তোমার জন্য সুবিধা, এ বি সমান এ, কি একক কী হবে? সেন্টিমিটার। এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এখানে লিখে দাও সেমি। আর সিডি সমান বি সেমি। এবং এই দুটা যে সমান্তরাল সেটা দেখাই দিতে হবে না? তাহলে দেখাই দাও এ বি সমান্তরাল সিডি। কাজ শেষ। এতটুকু দেখানোর পরে এবার আমরা কি করব? বাহু দুটার অন্তর দেওয়া আছে, অন্তর মানে হচ্ছে বিয়োগফল। তাহলে প্রশ্ন মতে এ, আমি ধরে নিলাম যে এ এর দৈর্ঘ্যটা বড়। তুমি ধরে নিলা দুটা বাহুর দৈর্ঘ্য তো সমান হবে না, দুটা বাহুর দৈর্ঘ্য সমান হলে তো এটা ট্রাপিজিয়াম থাকতো না। ঠিক আছে, তাহলে তুমি ধরে নিলা যে এ এর দৈর্ঘ্যটা বড়, তাহলে এ মাইনাস বি করলে তুমি 8 সেন্টিমিটার পাবা, নাহলে তো -8 সেন্টিমিটার চলে আসতো। যেহেতু এখানে 8 সেন্টিমিটার বলছে, তাই আমরা ধরে নিলাম যে এ এর দৈর্ঘ্যটা বড়, বি এর দৈর্ঘ্যটা ছোট। তাহলে এ আর বিকে যদি বিয়োগ করো তুমি 8 পাবা, অন্তর। ঠিক আছে, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তারপরে বলতেছে এদের লম্ব দূরত্ব হচ্ছে কত? 24 সেন্টিমিটার। তার মানে এই যে এখান থেকে এই যে লম্ব দূরত্ব এটা আমাদের দেওয়া আছে, সেটা হচ্ছে আমাদের কত? 24 সেন্টিমিটার। 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কত আছে দেওয়া আছে 312 বর্গ সেন্টিমিটার। আমি তোমাকে বলে দিই, কোনো একটা ট্রাপিজিয়ামের যদি সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্য এ এবং বি এবং উচ্চতা যদি এইচ হয়, আমি তোমাকে একটু পাশে সূত্রটা লিখে দিই, আমরা দেখে দেখে করতে পারবো। মনে করো একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামে এই বাহুর দৈর্ঘ্য এ, এই বাহুর দৈর্ঘ্য বি এবং এই যে উচ্চতা এটা যদি এইচ হয়, তাহলে এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। এই সূত্রটা অ্যাপ্লাই করব। ঠিক আছে, এখন দেখো আমাদের ক্ষেত্রফল দেওয়া আছে কত? ক্ষেত্রফল দেওয়া আছে হচ্ছে আমাদের 312। তাহলে এখন আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, আমরা জানি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সেটা কত? এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে এবার তুমি আমাকে বলো এখানে ক্ষেত্রফল কত দেওয়া আছে? 312। তাহলে তুমি লিখতে পারবা প্রশ্ন মতে হচ্ছে এই যে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা, এটা হবে আমাদের 312। তুমি দেখো এখানে এইচ এর মান তুমি জানো দেওয়া আছে, এই যে এইচ এর মান তোমাকে দিয়ে দিয়েছিল যে
লম্ব দূরত্ব হচ্ছে 24 সেন্টিমিটার, এই যে এটাই তো আমাদের এইচ এর মান। তাহলে হাফ ইন্টু এ প্লাস বি থাকলো, আর এইচ এর মান তুমি বসাই দিলা 24 সমান 312। তাহলে তুমি এখান থেকে এ প্লাস বি এর মান পেয়ে যাবা, তাই না? এ প্লাস বি এর মান কত আসে তুমি দেখো। তাহলে দেখো এদিকে 2 ভাগ অবস্থায় আছে, এদিকে 2 গুণ করে দিবা, তাহলে 312 ইন্টু 2 আসে হচ্ছে 624। আর 24 ভাগ ও গুণ অবস্থায় আছে, এদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ 24 পাওয়া যায় হচ্ছে এ প্লাস বি করলে পাওয়া যাবে হচ্ছে 26। কাজ শেষ, কাজ শেষ। দেখো আমাদের এ প্লাস বি এর মান আমরা পেয়েছি, মাইনাস বি এর মান পেয়েছি। তাহলে এই দুটা সমাধান করতে তুমি ছোটোবেলা থেকে পারো, ঠিক আছে? তুমি অপনয়ন প্রতিস্থাপন যে কোনো একটা দিয়ে এই দুটাকে সমাধান করে ফেলতে পারো। আমরা এখানে অপনয়ন করতে পারি, ঠিক আছে? অপনয়ন করলে কী করতে, ওই যে দুইটা সমীকরণ একবার যোগ করব, যোগ করলে এ এর মান পাবো, দুটো সমীকরণ একবার বিয়োগ করব, বিয়োগ করলে বি এর মান পাবো, তোমার ইচ্ছা। তাহলে তুমি মনে করো লিখলাম 1 ও 2 যোগ করি, এটা আমাদের 2 নম্বর মনে করো। তাহলে 1 ও 2 যোগ করি, 1 আর 2 যোগ করলে কীরকম হবে? 1 নম্বর দেখো a মাইনাস বি সমান 8, আর এখানে a প্লাস বি সমান হচ্ছে 26। যোগ করে দাও, যোগ করলে প্লাস বি মাইনাস বি কাটা, এই যে এখানে প্লাস বি মাইনাস বি কাটা, তাহলে এখানে থাকে হচ্ছে 2a সমান হচ্ছে 26 আর 8, 26 যোগ 8 আসে হচ্ছে 34, এখানে আসে হচ্ছে 34। তাহলে তুমি পাইলা হচ্ছে a সমান কত পাবা? 34 ডিভাইডেড বাই 2, তাহলে 34কে 2 দ্বারা ভাগ করো, তাহলে 30 15, 15 আর 2 17, 17 দোকানে 34, তাহলে 34 সেন্টিমিটার এর দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে বি এর দৈর্ঘ্য কীভাবে পাবো? এই যে দুইটা সমীকরণের যে কোনো একটাতে এ এর মান বসাই দিলেই তো বি এর মান পাওয়া যাবে। একে বসাই, তাহলে এ এর মান একে বসিয়ে পাই, এ এর মান একে বসিয়ে পাই, বসিয়ে পাই। আমার স্টুডেন্ট কি এখনো ঘুমাচ্ছে? তাহলে এর মান হবে কত? দেখো এর মান আমরা পেলাম হচ্ছে 17, মাইনাস বি সমান 8। তাহলে মাইনাস, দেখো মাইনাস বি সমান কত? 7 মাইনাস 17, তাহলে 7 মাইনাস 17 না, 8 মাইনাস 17 আর কি। তাহলে 8 মাইনাস 17 করো, পাওয়া যায় হচ্ছে -9। তাহলে তুমি পাইলা হচ্ছে মাইনাস বি ইজ ইকুয়াল টু -9। তাহলে মাইনাস মাইনাস বাদ, তাহলে তুমি বি এর মান পাইলা হচ্ছে 9। তোমাকে কি বলেছিল? বাহু দুটির দৈর্ঘ্য নির্ণয় করো না। দেখো একটা বাহুর দৈর্ঘ্য তুমি পেলা হচ্ছে আমাদের এখানে হচ্ছে পাইলা 17, আর একটা বাহুর দৈর্ঘ্য পাইলা হচ্ছে 9। এই তো বাহু দুটার দৈর্ঘ্য তুমি বের করে ফেললা। তাহলে এখন লিখে দাও, অতএব এক বাহুর দৈর্ঘ্য, অতএব এ সমান হচ্ছে আমাদের 17 সেন্টিমিটার ও বি সমান হচ্ছে আমাদের 9 সেন্টিমিটার। বলো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার? ইলহাম বুঝতে পেরেছো? জি ভাই বুঝছি। ধন্যবাদ। আচ্ছা, এই তো গেল আমাদের। এরপরে আর 2টা অঙ্ক আছে। কতটুকু হইল? আমার আবার কালকে একটা পরীক্ষা আছে, ঠিক আছে? আমরা এই 2টা অঙ্ক কালকে করে এর সাথে আমরা 16.3 শুরু করে দিব না, আজকে আর না করি। এই অঙ্কটা দেখবা, আমি একদম হুবহু অঙ্ক আমি তোমাকে উদাহরণের মধ্যে করাইছি, মানে এর আগের লেকচারে উদাহরণ করাইছি, ওখানে তুমি পাবা। মানে এটা যদি আমাদের 7 নম্বর ক্লাস হয়, অর্থাৎ 5 নম্বর ক্লাসে তোমাকে আমি এই অঙ্কটা করাইছি, একদম হুবহু, ঠিক আছে? হুবহু করাইছি, এটা তুমি করবা। আর দেন এটা তুমি পারবা, আমি তোমাকে এটা করে দিই, এটা ছোট আছে, আর ওই অঙ্কটা একটু বড়। যদি না পারো আমি কালকে করে দিব, সমস্যা নেই, কালকে করে দিব। একটি সুষম অষ্টভুজের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দিয়েছে তোমাকে এত, এর ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে একটা সুষম অষ্টভুজ লাগবে। আসো একটা অষ্টভুজ আঁকাই। প্রথমত মনে করো একটা বৃত্ত আঁকাইলাম, বৃত্তটা পরে মুছে দেওয়া লাগবে। হ্যাঁ, প্রথমত বৃত্ত আঁকানোর পরে তারপরে আমার কাজ হচ্ছে এখানে কেন্দ্র আঁকানো। আমি তোমাকে অষ্টভুজ আঁকানো শিখাই, হ্যাঁ, কেন্দ্র আঁকানো। তারপরে এটাকে তুমি 8 ভাগ করবা, অষ্টভুজ বলছো মানে 8 ভাগ করবা। এ এক ভাগ, এ এক ভাগ, 2 3 4 5 6 7 8, এই ধরো। তাও একটু ছোট বড় হয়ে গেছে, তাহলে আমাকে আবার ঠিক করতে হবে। আচ্ছা ঠিক করি। আমরা প্রথমত উপরের দিকে 4 ভাগ করব, নিচের দিকে 4 ভাগ করব, কাজ শেষ। এই হচ্ছে আমাদের উপরের দিকে 4 ভাগ আর নিচের দিকে 4 ভাগ, এই আমাদের অষ্টভুজ। এখন অষ্টভুজ কিভাবে হবে? তুমি যখন বাহুগুলো যোগ করে দিবা, কারণ আমরা তো ব্যাসার্ধ নিয়েছি না, এখন এই যে বাহুগুলো এইভাবে যোগ করে দিতে হবে। আসলে বাহুগুলো যোগ করে দিই। ওকে,
এটা যোগ করলাম, এটা যোগ করব, এটা যোগ করব, এটা যোগ করব, দেন আমরা যোগ করব হচ্ছে এটা, এটা। তুমি খুবই সুন্দরভাবে চিত্রটা আঁকাবা, তারপরে কি করবা বলো তো, এই যে এই বৃত্তটা আমার আর দরকার নাই, এই বৃত্তটাকে তুমি বাদ দিয়ে দিলাম। তুমি তো মুছতে পারবা না, আমার জন্য সুবিধা আর কি। এই একটা অষ্টভুজ, এই অষ্টভুজে কি করছে, কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব দিয়েছে হচ্ছে 1.5। তার মানে এই যে কেন্দ্র থেকে, এই যে অষ্টভুজের এই যে কেন্দ্র থেকে এই যে কৌণিক বিন্দুর যে দূরত্ব, এটা দিয়েছে 1.5 মিটার, ঠিক আছে। আচ্ছা তুমি জানো যে এইখানে যে কোণ তৈরি হয়েছে 360 ডিগ্রি, অষ্টভুজ হয়েছে মানে কি, 8টা বাহু, মানে এই কোণটা হবে হচ্ছে 360/8, আমি তোমাকে শিখাইছিলাম, ঠিক আছে। তাহলে তুমি এখান থেকে কোণের মানও বের করে নিতে পারবে। ধরো আমি কোণকে ধরলাম হচ্ছে থিটা, তাহলে তুমি এখানে একটা নাম দিয়ে দাও, ABCDEF, ওকে, আমরা নাম দিয়ে দিলাম, আর মধ্যবর্তী বিন্দুর নাম দিয়ে দিলাম হচ্ছে ও। তাহলে এখানে তুমি লিখবা, আমার যা যা দেওয়া আছে আমি আগে লিখে নিই। এখানে আমার দেখো, আমাদের কেন্দ্র থেকে কৌণিক বিন্দুর দূরত্ব, তুমি এখান থেকে ও এ, ও বি, ও সি, ও ডি, ও ই, ও এফ সবগুলো সমান। তাহলে তুমি লিখো ও এ সমান ও বি সমান ও সি সমান ও ডি সমান ও ই সমান ও এফ সমান, তুমি ধরো এ ধরার দরকার নেই, এটা সমান তোমার দেওয়া আছে হচ্ছে 1.5 মিটার। ভালো কথা, তার মানে কি এটাও আমাদের 1.5 মিটার। আমাদের তো বিশেষ করে এ বি এর দৈর্ঘ্যটা লাগবে, কারণ এটা আমাদের বাহুর দৈর্ঘ্য, আমাদের এ বি এর দৈর্ঘ্য, এটাকে আমরা এ ধরে নিব, তখন আমরা কি করতে পারবো, এই অষ্টভুজ, সুষম অষ্টভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো, তাই না। আসো বের করে ফেলি। তো আমাদের দেখো এটা 1.5, এটা 1.5, মাঝের কোণটা হচ্ছে থিটা, থিটার মান কত হবে, টোটাল কোণ হচ্ছে 360, আর এটাকে ভাগ করেছে অষ্টভুজ মানে 8 ভাগে, তাহলে 360/8, 360/8 আসে হচ্ছে 45 ডিগ্রি, তার মানে এটা হচ্ছে 45 ডিগ্রি, ঠিক আছে। আমরা 45 ডিগ্রি বের করে ফেললাম। তাহলে এখন এটা যদি আমাদের 45 ডিগ্রি হয়, এটা আমাদের কি বলতো, এক বাহুর দৈর্ঘ্য, এটা আমাদের আর এক বাহুর দৈর্ঘ্য। এখন এখান থেকে কোনো একভাবে আমাকে এ বি এর দৈর্ঘ্যটা বের করতে হবে। বলো তো এ বি এর দৈর্ঘ্য কি বের করতে পারা যাবে? পারা যাবে? আমি তোমাকে প্রসেস বলে দিই। দেখো এখন তুমি কি জানতা, যদি দুইটা বাহু, আমাদের যদি কোনো ত্রিভুজের দুইটা বাহু এবং তাদের সন্নিহিত কোণ দেওয়া থাকে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল, মনে করো আমরা এখন ত্রিভুজ ও এ বি, এই ত্রিভুজ নিয়ে কাজ করব, তাহলে এই ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে, সেটা হবে হাফ ইন্টু ওই যে সন্নিহিত বাহুদের গুণফল, তার মানে ও এ ইন্টু ও বি ইন্টু মধ্যবর্তী কোণের সাইনের অনুপাত, সাইন থিটা। তাহলে এবার মানগুলো বসায় দাও, ও এর মান হচ্ছে 1.5, এটার মান হচ্ছে 1.5 ইন্টু সাইন 45 ডিগ্রি। তাহলে এটা ক্যালকুলেশন করে ফেলি, দাঁড়াও। তাহলে 1.5 ইন্টু 1.5 ইন্টু হাফ ইন্টু সাইন 45, যদি ক্যালকুলেশন করো এটা তোমার পাবা হচ্ছে 0.7954, এবং এটা কি হবে, মিটার স্কোয়ার, যেহেতু সবগুলো মিটারে আছে। তাহলে এখানে ধরো লিখে দিলাম মিটার স্কোয়ার, মানে বর্গ মিটার আর কি এক কথায়। এরপরের কাজ তুমি দেখো তো, এটা একটা কি ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ না, এটা দেখো আমরা এই ত্রিভুজের ক্ষেত্রফল বের করে ফেললাম। তারপরে ও এ বি একটা সমদ্বিবাহু ত্রিভুজ, কেন, কারণ এই যে এই বাহু আর এই বাহুর দৈর্ঘ্য সমান। যদি কোনো একটা সমদ্বিবাহু ত্রিভুজ হয়, তাহলে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল তুমি কত জানো বলো তো, b/4√4a² মাইনাস b², এরকম না? আমি ঠিক লিখলাম? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, আমি কি সূত্র ঠিক লিখেছি বলো তো? এই লাম, আমি সূত্র ঠিক লিখেছি? ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, যদি ঠিক লিখে থাকি তাহলে এবার এই সূত্র দেখো, এই সেম ত্রিভুজেরই তো ক্ষেত্রফল, তাহলে এই ক্ষেত্রফল সমান তুমি লিখতে পারবা কত, 0.7945। তাহলে এই যে তোমার এখানে এ এর মান দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের ভূমি বি, ঠিক আছে, আমাদের এই সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে। তাহলে তুমি এখানে যে এ এর মানটা বসায় দেবা, এর মান হচ্ছে 1.5, তাহলে এখান থেকে তুমি বি এর মান পেয়ে যাবা, মনে করো বি এর মান পেয়ে গেলা, তাহলে তুমি এই বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলা। বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল কত, মানে সুষম অষ্টভুজের ক্ষেত্রফল তুমি কি করতে পারো, যেই সুষম অষ্টভুজের ক্ষেত্রফল, আচ্ছা তোমার এত কষ্ট কেন করবা তুমি, আমি তোমাকে আরো সহজভাবে করে দিই। তুমি 1-2 পর্যন্ত পাইলা না, আমি তোমাকে দেখাই, এই ত্রিভুজের ক্ষেত্রফল পাইলা, একে 8 দ্বারা গুণ করে দিলে এই কাজ শেষ। এটা করতে পারো, অথবা ওই যে 8 দিয়ে নাকি 6 দিয়ে, এই যে অষ্টভুজ বলছে, দেখো অষ্টভুজ মানে 8টা বাহু, 8টা বাহু মানে 8 দ্বারা গুণ, দেখো 1 2 3 4 5 6,
আমি তো ভুল আঁকাইছি গো। 6টা 2 ভুল। এই বাবু আমি ভুল আঁকাইছি বুঝছো, ভুল আঁকাইছি বলতে এখানে দেখো ষষ্ঠভুজ হয়েছে, এটা অষ্টভুজ হয় নাই তো। জি এটাই বলতেছিলাম ভাই। অষ্টভুজ হয় নাই তো, ষষ্ঠভুজ হয়েছে। তো এখানে আরো দুটা বাহু বাড়তো আর কি, তবে প্রসেস ঠিক আছে। দেখো আমি এটাকে 8 দ্বারা ভাগ করছি, মানে চিত্রটা আর কি ভুল হয়েছে, চিত্রটা একটু কারেকশন হবে, ঠিক আছে। তাহলে এই যে ক্ষেত্রফল পাইলা, একে তুমি 8 দ্বারা গুণ করে দিবা, 8 দ্বারা গুণ করে দিলেই তুমি এই অষ্টভুজের ক্ষেত্রফলটা পেয়ে যাবা। এভাবে করবা বাড়িতে, এটা তোমার টাস্ক থাকলো আজকের জন্য। হ্যাঁ, আমি কালকে তুমি যদি না পারো অবশ্যই আমি করে দিব নি। আচ্ছা, চিত্রটা যেহেতু ভুল হয়েছে আমি এটা মুছেই দিচ্ছি, দরকার নাই, আমরা ভুল জিনিস কেন রাখবো, ঠিক আছে, মুছে দিই, দাঁড়াও মুছে দিই, ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের গেল, এটা তোমরা হোমওয়ার্ক করবা, আর এইগুলা দেখবা, এখন তুমি পারবা। হ্যাঁ, তোমার এগুলা করার দরকার নাই, এগুলা হচ্ছে বইয়ে দেওয়া আছে। যারা থিঙ্কিং করতে চাও, চিন্তা ভাবনা করতে চাও, তাদের জন্য চাইলে ভাবতে পারো, না হলে দরকার নাই। আমি করছিলাম, মজা ছিল, মজা লাগছিল। আচ্ছা, এটা করো আর এগুলা করে ফেলিও, আর কালকে আমরা এই অঙ্কটা করব আর এই অঙ্কটা করব। যদি তোমরা না পারো, যদি পেরে যাও তাহলে করার দরকার নাই, আমি নেক্সট 16.3-এ চলে যাব। আজকের মতো কি শেষ করব? শেষ করব? ইলহাম শেষ করব আজকে? করেন ভাই, অনেক ঘুমাইছে। আচ্ছা, তাহারাত শেষ করব?